আমি আমার আমজাদ আঙ্কেলের বাসায় এসেছি। এতে কারো কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। এই মেয়ে, আমি কি বলেছি কোনো সমস্যা আছে? আঙ্কেল কোথায়? ডাইনিং রুমে। আর না দাঁড়িয়ে লাগেজ হাতে নিয়ে সানিয়া এগিয়ে যায় ডাইনিং রুমের দিকে। এত সকালে সানিয়াকে দেখে ভূত দেখার মতো চমকে যায় আদি। বাকি সকলেও অবাক হয়ে যায়। সবার মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সানিয়া লাগেজ হাতে চৌধুরী বাড়িতে কেন? সবার মুখের ভঙ্গি দেখে সানিয়া ব্যাগ থেকে মোবাইল বের করে ডায়াল করে তার বাবার নাম্বারে। হ্যালো আপু। হুম, মা বল। এখানে সবাই আমাকে দেখে হা হয়ে গিয়েছে। স্বাভাবিক, না জানিয়ে গিয়েছিস বলে কথা। এক কাজ কর, ফোনটা আমজাদকে দে। আচ্ছা দিচ্ছি। আমজাদ চৌধুরীর পাশে গিয়ে সানিয়া তার দিকে মোবাইল এগিয়ে দিয়ে বলে, আব্বু কথা বলবে আপনার সাথে। হ্যালো এরশাদ। কেমন আছিস আমজাদ? ভালো, তুই? আমি ভালো আছি, কিন্তু হঠাৎ সানিয়ার খালার শরীরটা খারাপ হয়ে গিয়েছে, তাই আমাদের কক্সবাজারের বাইরে যেতে হচ্ছে। ও। সানিয়াকে ওর ফুফুর বাসায় যেতে বলেছিলাম, কিন্তু সে তোর বাসায় থাকতে চেয়েছে। কিছুদিন যদি তোর বাসায় থাকে সমস্যা হবে কি? কি যে বলিস না তুই, এত বড় বাড়ি, আমার কিসের সমস্যা? টেনশন মুক্তি করলি তুই আমার। তাহলে রাখি এখন। মোবাইল সানিয়ার হাতে দিয়ে আমজাদ চৌধুরী তার উদ্দেশ্যে বলেন, বসো সানিয়া, নাস্তা করো আমাদের সাথে। আর যতদিন তোমার মা বাবা না আসে ততদিন তুমি এখানেই থেকো। নাস্তা সেরে মেহেরিকার জন্য ট্রেতে খাবার নিয়ে মিলি এগোতে থাকে তার রুমের দিকে। মাঝপথে আদি এসে বলে, ভাবি, হুম। আমি নিয়ে যাই ট্রে। বা, আমার দেবর দেখি বউকে ইমপ্রেস করার জন্য নিজ হাতে খাবার নিতে চাইছে। কিছু বলো না ভাবি, তোমার কষ্ট হবে বলে বলেছিলাম। আচ্ছা তাই? হুম, তাই। ঠিক আছে নাও। তবে হ্যাঁ, আমার কিন্তু মোটেও কষ্ট হতো না। কথাটি বলে আদির হাতে ট্রে দিয়ে মুচকি হেসে মিলিয়ে চলে যায়। আদি ট্রে হাতে নিয়ে এগোতে থাকে নিজের রুমের দিকে। দিবার কাছে শুনেছে সানিয়া এখন মেহেরিকার রুমে। এই সুযোগটা তার কাজে লাগাতে হবে। আদি নিজের রুমে ঢুকতেই দেখে মেহেরিকা আর সানিয়া বিছানার উপরে বসে হেসে হেসে কথা বলছে। নিশ্চয়ই সানিয়া কোনো কুবুদ্ধি করেছে, না হলে এত সহজে মেহেরিকার সাথে সে ফ্রি হতো না। আরে তুমি? মেহেরিকার ডাকে তার দিকে তাকিয়ে আদি মৃদু হেসে বলে, তোমার জন্য সকালের খাবার এনেছি জান পাখি। জান পাখি। আদিটাকে জান পাখি কেন ডাকলো? সানিয়ার দিকে চোখ পড়তেই বুঝতে পারল মেহেরিকা জান পাখি ডাকার কারণ। এদিকে আদির মুখে মেহেরিকাকে জান পাখি ডাকা শুনে সানিয়ার ভেতরের আগুন আরও তীব্রভাবে জ্বলতে শুরু করে। কোনো মতে নিজেকে সামলিয়ে আদির উদ্দেশ্যে বলে, রেখে যাও খাবার। আমি আর মেহেরিকা গল্প করছি এখন। আদি তাদের দিকে এগিয়ে এসে মেহেরিকার পাশে বসে বিছানার উপর ট্রে রেখে বলে, গল্প পরে আগে আমার পাখিটাকে খাইয়ে দিই। বাসের চিন্তায় কাল রাতেও কিছু খায়নি সে। খাইয়ে দেবে মানে? একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? অভিনয়ের নাম করে এখন এই আদিয়াতের বাচ্চা আদিয়াত তাকে নিজ হাতে খাইয়েও দেবে না? একে মাথায় চড়তে দেয়া ঠিক হবে না। মেহেরিকা তার মুখে জোর করে হাসি এনে বলে, আমি নিজে খেতে পারবো আদিয়া, তোমার কষ্ট করতে হবে না। তুমি খাবার নষ্ট করবো আমি জানি। করবো না। আমার সোনা পাখিটা, আর দুষ্টুমি না করে খেয়ে নাও প্লিজ। এ পর্যায়ে বিছানা ছেড়ে উঠে পড়ে সানিয়া। অন্যদিকে তাকিয়ে বলে, আমি তাহলে আসি এখন। তার মুখের দিকে তাকিয়ে আদি বুঝতে পারে সানিয়ার মনের অবস্থা। মুচকি হেসে বলে সে, হুম, আসো। মেয়েরকে খাইয়ে ওর সাথে একটু সময় কাটাতে চাই। আর কোনো কথা না বলে তড়িঘড়ি করে বের হয়ে যায় সানিয়া আদির রুম থেকে। সানিয়া বের হতেই দাঁতের দাঁত চেপে মেহেরিকা আদির দিকে তাকিয়ে বলল, জান পাখিকে? কেন তুমি? আমাকে এসব ফালতু মার্কা নামে ডাকবা না তো একদম। কি ডাকবো? বেবি? বাবু? ধ্যাত, এসব কিছু ডাকতে হবে না, মেহের ঠিক আছে। আমার শখ হয়নি নকল বউকে এত সোহাগী নামে ডাকার। আমি তো শুধু সানিয়াকে দেখাতেই। কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছ? তার বাসায় কেউ নেই বলেই তো এসেছে সে এখানে। আমার কি রিলেটিভের অভাব পড়েছে? এখানে কেন আসতে হলো? কিছুক্ষণ চুপ থেকে মেহেরিকা বলল, একটা কথা বলি, হুম। আগে যা করেছে তার জন্য যদি সত্যিই অনুতপ্ত হয় সানিয়া, তবে কি তুমি তাকে মেনে নিবে? বড় ঘরের মেয়ে, শিক্ষিত, সুন্দরী, শুধু একটু বিগড়ে যাওয়া মেয়ে। যদি সে তোমার জন্য নিজেকে বদলাতে পারে, তাহলে তুমি কেন তাকে একটা সুযোগ দিতে পারো না?
মনে হলো স্বভাব বদলাবে। ভালোবাসা মানুষকে পরিবর্তন করতে পারে। তাই? হুম, তাই। ভেবে দেখবে আমার কথা। হুম। ব্যাগ গুছিয়ে দিবা তৈরি হতে থাকে কলেজের নাম করে আজ পিকুর সাথে দেখা করতে হবে তার। বেশ কয়েক মাস ধরে পিকু অন্যরকম আচরণ করে দিবার সাথে, সারাক্ষণ কথা বলা ফোনে, কয়েকদিন পর পর দেখা করা, এসব যেন একটা রুটিন হয়ে যাচ্ছে। এইরকম চলতে থাকলে কখন যে বাসায় ধরা খাবে সে এই ভয়েই থাকে দিবা। কিন্তু পিকুকে কিছু বোঝানো যায় না। দিন যত যাচ্ছে অবুঝ হয়ে পড়ছে সে। তার কোনো আবদার না ফেলেও পারে না দিবা। পিকুর কথা ভাবতে ভাবতেই কল আসে দিবার ফোনে। হ্যালো পিকু। বের হচ্ছ? হচ্ছে। প্রথমে একটা ক্লাস করে নিই, তারপর দেখা করব তোমার সাথে। কয়টার দিকে আসবো আমি কলেজের সামনে? 10টা। আচ্ছা। আরেকটা দিন অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু মেহেরিকার কোনো খবর নেই। লোক ভয়ে মায়ের ভয়ে এভাবে হাত গুটিয়ে বসে থাকার কোনো মানে হয় না। মুনিয়া ড্রয়ার খুলে বোনের মোবাইল ফোনটি নিয়ে অন করে। একে একে কল করতে থাকে মোবাইলে সেভ করা সব নাম্বারে, কিন্তু ফোনের ওপাশে কেউ তার বোনের খবর দিতে পারেনি। তাহলে কি তার বোন হতাশায় পড়ে ভুল কিছু করে ফেলেছে? না, কখনো না। মেহেরিকা সাহসী মেয়ে, লড়তে জানে সে। এত সহজে নিজের জীবন বিসর্জন দেওয়ার মেয়ে মেহেরিকা নয়। কিন্তু বোনের একটা খবর না পাওয়া পর্যন্ত মন তো মানছে না। এই মুহূর্তে কার কাছে সাহায্য চাইবে সে? ভাবতে ভাবতে মেহেরিকার মোবাইলের ইনবক্সে ঢুকে পড়ে মুনিয়া, যেখানে রয়েছে রাজীবের সাথে তার অজস্র মেসেজ। একে একে অনেকগুলোই মেসেজ পড়ে মুনিয়া। ভালোবাসার কোনো কমতি ছিল না দুজনের মাঝে। তাহলে কেন রাজীব তার বোনের সাথে এমনটা করল? রাজীব। মেহেরিকা আজ বাড়ি ছাড়া শুধুমাত্র রাজীবের জন্য। রাজীবকে জবাব দিতেই হবে কেমন তার ভালোবাসা ছিল। আদৌ ভালোবাসা ছিল নাকি মোহ? রুম থেকে বের হয়ে হাঁটতে থাকে মেহেরিকা। রান্নাঘরের দিকে চোখ যেতেই সেদিকে এগিয়ে যায় সে। রান্নাঘরে প্রবেশ করতেই মিলির দেখা পায় মেহেরিকা। ভাবি আসবো? আরে মেহেরিকা, তুমি এসো ভাই। এটা আমার রুম নয় যে অনুমতি নিতে হবে তোমার। মৃদু হেসে মেহেরিকা তার পাশে গিয়ে বলে। তা নয়। তবে ভাবি আদিয়াতের রুম ছাড়া কারো রুমই দেখলাম না আমি। এক রুমে থাকতে আর ভালো লাগছে না, তাই হাঁটছিলাম। আর হাঁটতে হাঁটতে রান্নাঘর পেয়েছি। তরকারি কোটা বাদ দিয়ে মেহেরিকার দিকে তাকিয়ে মিলি বলে। চলো তোমাকে ঘর দেখাই। কেউ কিছু মনে করলে? আরে কেউ কিছু মনে করবে না। মেহেরিকাকে সারা বাড়ি ঘুরিয়ে দেখায় মিলি। মুগ্ধ দৃষ্টিতে মেহেরিকা পুরো চৌধুরী বাড়ি দেখে নেয়। এমন একটা বাড়িতে হাঁটাচলা করারও সুযোগ পাবে কখনো সে ভাবেনি। মেহেরিকাকে নিয়ে মিলি নিজের রুমে এসে বিছানার উপর বসতে বসতে বলে। বসো তুমি। মিলির পাশে মেহেরিকা বসে বলল। ভাইয়া কোথায়? সে তো কবেই অফিসে চলে গিয়েছে। আমার তার সাথে দেখা হয়নি। কি করে হবে? সে তো এসেছে রাত করে, তখন সবার খাওয়া হয়ে গিয়েছিল, তোমাকে আর ডাকেনি। ও প্রতিদিন এমন করে? হুম, একা সব সামলাতে হয় তো, তাই কাজের চাপ বেশি। হুম। আমারও প্রেম করে বিয়ে করেছিলাম। কি বলো? তবে পালিয়ে নয়। আমি শুনতে চাই ভাবি তোমাদের কাহিনী। আরেক দিন। এ না, এক্ষুনি। আচ্ছা বলছি, আমাদের ফেবুতে পরিচয় হয়, চ্যাট, ফোনে কথা বলা, দেখা করা ইত্যাদির মাধ্যমে আমি তার প্রেমে পড়ে প্রপোজ করি। ওয়াও, তুমি করেছো প্রপোজ? হুম। আরিফ কিছুদিন সময় নিয়েছিল ভাবতে। কথাটি শুনে উচ্চ শব্দে হেসে ওঠে মেহেরিকা। তার সাথে মিলিও হেসে ওঠে। হাসতে হাসতেই মিলি বলে। ভেবে চিনতে আরিফ আমার প্রপোজে রাজি হয়। তারপর প্রেম করি অনেক দিন আমরা, কিন্তু এক সময় আমার বাসায় বিয়ের জন্য চাপ দেয় আমাকে। আর আমার বলদটা তার বাসায় বলতে ভয় পায় আমাদের সম্পর্কটার কথা। কি বলো? তারপর কিভাবে কি হলো? তারপর আর কি, যখন বাসায় বলেছিল না, আমি রেগে গিয়ে অনেক দিন কথা বন্ধ করেছিলাম। তখন আরিফ বুঝতে পারে সেও আমাকে অনেক ভালোবাসে। প্রথমে তার মা মানে আমার শাশুড়িকে জানায় আরিফ আমার কথা। তার সাহায্যে বাবাকে জানায় আরিফ। উনি প্রথমে মেনে না নিলেও আরিফের মন রাখার জন্য রাজি হন। রাজি কেন হতে চাননি প্রথমে? তার মতে আরিফ আরও ভালো কোনো মেয়ে জীবন সঙ্গিনী হিসেবে পেতে পারত। কিন্তু ভাবি তোমার চেয়ে ভালো কাউকে পেতো না? পেতো হয়তো।
এমন কেন বলছো ভাবি? আরিফ আগের মতো নেই মেহেরিকা। ভীতু স্বভাবের হলেও আমাকে অনেক ভালোবাসতো, ভালো রাখার চেষ্টা করত। কিন্তু এখন সে শুধু কাজ, কাজ আর কাজ নিয়েই থাকে। আমি বুঝি একা হাত, কিন্তু মন তো মানে না। মাঝে মাঝে মনে হয় আরিফও কি ভাবে সে আমার চেয়ে ভালো কোনো মেয়ে তার জীবনসঙ্গিনী হিসেবে পেত। পিকু আর দিবা দাঁড়িয়ে রয়েছে একটি রেস্টুরেন্টের সামনে। ক্লাস শেষে দিবা পিকুর বাইকে চড়ে তার সাথে এসেছে এখানে, কিন্তু এর আগে কখনো সে এই রেস্টুরেন্টে আসেনি বা নামও শোনেনি। অনেকটাই নির্জন জায়গায় এটি। চলো দিবা। পিকু, বলো। তুমি তো আমায় বলোনি এত নির্জন জায়গায় নিয়ে আসবে। আমি নিজেও ঠিক করিনি এখানে আসবো, তোমার কথা ভেবেই আসলাম। বুঝলাম না। দিবা রেস্টুরেন্ট মানে? মানে এটার ভেতরে অন্ধকার, আমরা পাশাপাশি বসতে পারবো, একটু ক্লোজ হতে পারবো। কি বলছো তুমি এসব? আমি এমন রেস্টুরেন্টে যাব না। দিবা, তুমি অন্য কোথাও যেতে ভয় পাও। পার্কে গেলে কেউ দেখে ফেলবে, রেস্টুরেন্টে বসলে কেউ দেখে ফেলবে। সবসময় দূরত্ব বজায় রাখো। আমার সাথে দেখা করার সময় মাথায় এত বড় ঘোমটা টেনে মুখ বন্ধ করে রাখো। আমি তোমার বউ, আমার কি ইচ্ছে হয় না তোমার সাথে একটু আলাদা সময় কাটানোর, কোনো ভয় ছাড়া? পাশাপাশি বসে দুজন দুজনে হাত ধরে একটু কথা বলি। আমি তোমাকে ভালোবাসি বলেই ইচ্ছে হয়। তুমি কি বলতে চাইছো আমি তোমায় ভালোবাসি না? হয়তো না। পিকু, না হলে এখন এত সুন্দর ব্যবস্থা পাওয়ার পরেও কেন তুমি এমন করছো? কেউ দেখবে না আমাদের এখানে, তাহলে কি সমস্যা? চোখ বন্ধ করে কয়েকটা লম্বা দম ফেলে দিবা বলল। চলো ভেতরে। মিলির রুম থেকে বের হয়ে মেহেরিকা মনে মনে মিলির বলা কথাগুলো আওড়াতে থাকে। ভালোবেসে বিয়ে করেও তাদের মাঝে এত দূরত্ব শুধুমাত্র কাজের চাপের জন্য। মিলির মতে তাই, কিন্তু এর কি কোনো সমাধান নেই? এভাবে চলতে থাকলে আরিফ আর মিলির সম্পর্কটা ঠুনকো হয়ে যাবে। মিলির কথা ভাবতে ভাবতে পরক্ষণেই মনে পড়ে আদিয়াতের কথা মেহেরিকার। আদিয়াত যদি তার ভাই আরিফের সাথে ব্যবসার কাজে হাত লাগায় তাহলে নিশ্চয়ই আরিফের ওপর থেকে দায়িত্ব অনেকটাই কমবে, আর আদিয়াতই তার ভাইকে মিলি ভাবির ব্যাপারে বোঝাতে পারবে। তাই করতে হবে। আদিয়াতকে আগে ঠিক করতে হবে, তারপর তার ভাই ভাবির সম্পর্ক। নিজের মনে কথাগুলো বলে মেহেরিকা এগিয়ে যায় আদির রুমের দিকে। এই যে নবাবের বেটি, কোথায় যাওয়া হচ্ছে? আজ তো তোর ক্লাস নেই। রেশমা আহমেদ এর ডাকে দাঁড়িয়ে পড়ে মনিয়া। ঘরের বাইরে যাচ্ছিল সে, উদ্দেশ্য তার রাজীবের সাথে দেখা করা, কিন্তু তার মা এটা জানতে পারলে কিছুতেই বেরোতে দেবে না তাকে, তাই আপাতত মিথ্যে বলেই বেরোতে হবে। বান্ধবীর বাসায় যাচ্ছে। এক বোন একটা কাণ্ড ঘটাইছে 4 দিন হয়নি, আর এক বোন ঢ্যাং 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 করে এখন বাইরে যাচ্ছে। বলি, লজ্জা শরম কিছু নাই নাকি? আর কত কাণ্ড ঘটাবি তোরা? এ পর্যায়ে ফুঁসে উঠে মনিয়া বলে, তোমাকে সম্মান করে বলে কিছু বলি না, কিন্তু আজ শেষবারের মতো সাবধান করছি তোমায়। আমার আপুকে নিয়ে আজে বাজে কিছু বলবে না তুমি, না হলে খুব খারাপ হবে, খুব। কথাটি বলেই হনহন করে বেরিয়ে পড়ে মনিয়া। আজ রাজীবের সাথে তার দেখা করতেই হবে। অনেক কিছুর জবাব চাই তার রাজীবের কাছ থেকে। আদির রুমে প্রবেশ করে মেহেরিকা দেখতে পায় আদি ল্যাপটপে হেসে হেসে কি যেন করছে। এদিকে ভাইয়ার কাজের চাপে সংসার ভেঙে যাচ্ছে, আর সে কিনা বিছানায় বসে ল্যাপটপ টিপাটিপি করছে। আদিয়াতের বাচ্চা, আদিয়াতের ব্যবস্থা করতেই হবে। তার নিজের মনে কথাগুলো বলে মেহেরিকা এগিয়ে গিয়ে আদির ল্যাপটপ বন্ধ করে দেয়। অবাক চোখে তাকিয়ে আদি বলে, এটা কি ঠিক হলো? যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। মানেটা কি? মুভি ডাউনলোড করছিলাম আমি, আর তুমি এসে বাগড়া বসাচ্ছ। 100 বার বসাবো, 100 বার। কেন শুনি? তোমার কি বাসায় বসে থাকতে লজ্জা করে না? আমার বাসায় আমি বুঝতে লজ্জা করবে কেন? চোখ রাঙিয়ে মেহেরিকা বলল, ভাইয়ার উপর কাজের কতটা চাপ পড়ে সে খেয়াল আছে তোমার? ওনার উপর সব দায়িত্ব চাপিয়ে দিয়ে তুমি শুধু মাস্তি করতে থাকো। এসব কোন ধরনের কথা? এতদিন না হয় একা ছিলে, এখন ঘরে বউ আছে, সে খেয়াল আছে তোমার? বউ কথাটি শুনে উচ্চশব্দে হেসে ওঠে আদি। আদির হাসির কারণ বুঝতে পেরে মেহেরিকা বলে, সবাই কিন্তু এটাই জানে যে তোমার ঘরে বউ আছে, আর বউ নিয়ে এইভাবে বাবা ভাইয়ের ঘাড়ের উপর বসে খেতে তোমার লজ্জা না লাগলেও নকল বউ হয়ে আমার তো লজ্জা করছে। তুমি একটু বেশি বলছো মেহের। আদির পাশে বসে মেহেরিকা শান্ত গলায় বলল, আদিয়া দেখো, আমি কড়াভাবে কিছু বলতে চাইনি, কিন্তু তুমি কাজে হাত লাগালে বাবা কতটা খুশি হবেন বুঝতে পারছো তুমি? আর আরিফ ভাইয়াও কাজের চাপে কিছুটা কমবে।
তোমার নিজেরও তো ভালো লাগবে বলো। মেহেরিকার দিকে তাকিয়ে আদি কোনো জবাব না দিয়ে রুম ছেড়ে চলে যায়। কলিং বেলের শব্দ শুনে কুলসুম হক দরজা খুলেই চমকে যান। মুনিয়া তুমি? জি, আমি আসতে পারি না বুঝি? কেন নয়, ভেতরে আসো। বাসার ভেতর ঢুকে চারদিকে চোখ বুলাতে থাকে মুনিয়া। বসো মুনিয়া। আমি বসবো না, রাজীব ভাইয়ার সাথে দেখা করতে এসেছিলাম। রাজীবের সাথে কেন? কিছু কথা ছিল ওনার সাথে আমার। নিজের রাগ সংযত করে কুলসুম হক বলেন। এক বোন জ্বালিয়ে ক্ষান্ত হয়নি, এখন তুমিও চলে এসেছো। আমার ছেলেটাকে কি তোমরা শান্তি পেতে দিবে না? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মুনিয়া বলল। আন্টি, কোনো কড়া কথা বলার ইচ্ছা নেই আপনাকে, তবে প্লিজ আমার বোনকে নিয়ে কিছু বলবেন না। কেন বলবো না? তোমার বোন লাখে বাঁচা একটা মেয়ে যে আপনার ছেলেকে ভালোবেসেছিল, কিন্তু আপনার ছেলে। আমার ছেলেও তাকে ভালোবেসেছিল। দেখুন আন্টি, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। রাজীব ভাইয়াকে ডেকে দিন। সে বাসায় নেই। কোথায়? জানি না আমি। আসবো মা। সালেহা চৌধুরীর ডাকে মেহেরিকা বিছানা ছেড়ে উঠে পড়ে। মৃদু হেসে বলল সে। মা, আপনি আসুন না ভেতরে। সালেহা চৌধুরী ভেতরে এসে সোফার উপর বসে বলেন। এদিকে আসো তো মা, আমার পাশে বসো। মেহেরিকা তার পাশে বসতে বসতে বলে। আমি আপনাকেই খুঁজছিলাম মা। কেন, কিছু দরকার? বসে থাকতে আর ভালো লাগছে না মা, আমাকেও কোনো কাজ করতে দিন না। মেহেরিকার কথায় হেসে ওঠে সালেহা চৌধুরী। মেহেরিকা তার হাসি দেখে বলে। ভুল কিছু বলেছি মা? আরে না, কাজ তো অনেক আছে, করবো আস্তে ধীরে। এখন তো নতুন বউ তুমি। অন্তত রান্নাটা। আর যাই করো, রান্না করতে পারবে না। কেন? রান্না মিলির শখ, বুঝেছো? ও করতে দিবে না। কথাটি শুনে হেসে ওঠে মেহেরিকা। রাত 10টা। ডাইনিং টেবিলে বসেছে সবাই রাতের খাবার খেতে। আদির সাথে আজ মেহেরিকাও আছে। মেহেরিকাকে দেখেই মিলি বলে ওঠে। এই যে মেহেরিকা, তোমার ভাসুরকে দেখবে না? এসেছেন ভাইয়া? আরিফের দিকে দেখিয়ে দিয়ে মিলি বলে। এই যে, এটা তোমার ভাইয়া। আরিফের দিকে তাকিয়ে মেহেরিকা বলে। আসসালামু আলাইকুম ভাইয়া। সালামের জবাব দিয়ে আরিফ বলল। কেমন আছো? জি ভালো, আপনি? ভালো। বসো না, ডিনার করো আমাদের সাথে। জি। আদি আর মেহেরিকা পাশাপাশি চেয়ারে বসে। ওদের একসাথে দেখে সানিয়ার রাগে হাত পা কাঁপতে শুরু করে। আদিকে কবে সে এত ভালোবেসে ফেলেছে বুঝতেই পারেনি। আদির পাশে মেহেরিকা নামক মেয়েটাকে সানিয়ার অসহ্য লাগছে, কিন্তু এখন চুপচাপ থেকে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে আর কেউ খেয়াল না করলেও মেহেরিকা খেয়াল করে দিবা খেতে আসেনি। শাশুড়ির দিকে তাকিয়ে সে প্রশ্ন করে। মা, দিবা কোথায়? আমি তো খেয়াল করলাম না, আছে বোধহয় রুমে। আচ্ছা, আমি দিয়ে আসবো ওকে খাবার। এই পর্যায়ে মুখ খুলেন আমজাদ চৌধুরী। গম্ভীর মুখে তিনি বলেন। খাওয়ার সময় এত বলতে নেই। আর আমার বাসায় একটা নিয়ম আছে, যে ডাইনিং টেবিলে এসে রাতের খাবার খাবে না সে আর সেই রাতে খাবার পাবে না। সামাজিকতা বলতে একটা কথা আছে, এটা তুমি মাথায় রাখবে। মাথা নেড়ে জবাব দেয় মেহেরিকা। জি। রাত 11টা। সবাই যে যার রুমে গেলেও আদি আর মেহেরিকা বসে থাকে ড্রয়িং রুমে। মেহের, হুম? যাও ঘুমাও। তুমি কি করবে? দিবার জন্য খাবার নিয়ে যাব। জানো, যতবার আমি রাগ করে খেতে আসি না, দিবা লুকিয়ে ঠিক আমার জন্য রুমে খাবার নিয়েছে। তবেও কখনো খেতে আসেনি এমনটা হয়নি। তুমি বসো, আমি নিয়ে যাই ওর জন্য খাবার। শিওর? আরে কিন্তু আজ না করে নেবে, বাবা জানতে পারলেই রেগে যাবে। ঠিক আছে। নিজেকে নিজের কাছে ছোট লাগছে দিবার। পিকু বলেছিল ডার্ক রেস্টুরেন্ট এর বসে শুধু কথা বলবে, কিন্তু কথা বলতে বলতে পিকু দিবার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়েছিল। দিবা মানা করা সত্ত্বেও পিকু তার অনেকটা কাছে চলে আসে। পিকুর ছোঁয়া পেয়ে দিবাও নিজেকে সামলাতে পারেনি। আজ অনেক বেশি ক্লোজ হয়ে গিয়েছে তারা, যেটা একেবারেই উচিত হয়নি। এসব ভাবতে ভাবতে কল আসে দিবার ফোনে। হাতে নিয়ে দেখে পিকুর ফোন। আজ তার পিকুর ফোন কেন যেন রিসিভ করতে ইচ্ছে করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে রিসিভ করে বলে। হ্যালো পিকু, আমি ঘুমোচ্ছি। আজ এত তাড়াতাড়ি?
আমি ভেবেছি সারা রাত কথা বলবো আজ। ঘুম পাচ্ছে আজ আমার, ঘুমাই কেমন? হুম, দিবা পরে ঘুমাও, আগে বলো আজ কেমন লেগেছে তোমার? ভালো। শুধু ভালো? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দিবা বলে। আমরা আজ একটু বেশি বাড়াবাড়ি করছি না? দিবার কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে পিকু। আজ পিকুকে তার ভিলেন ছাড়া কিছুই লাগছে না। এই দিবা, রাগ করেছো তুমি? আসলে তোমাকে এত কাছে পেয়ে আমি নিজেকে সামলাতে পারিনি। হুম। আর আমাদের মাঝে আজ যা কিছু হয়েছে এসব নর্মাল বিষয়, গভীর কিছু আমরা করিনি। দুইটা ভালোবাসার মানুষ এরকম করতেই পারে, আরও বেশি করতে পারে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি নিজেই আমাকে বলবে, পিকু তোমার আদর নিতে আমার ইচ্ছা করছে। কথাটি বলে আবার হেসে ওঠে পিকু। দিবা তার দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে পিকুকে বলে। কেউ এসেছে পিকু, আমি রাখছি এখন। দিবা বিছানা ছেড়ে উঠে দরজা খুলতেই দেখতে পায় মেহেরিকাকে। ভাবি তুমি? তোমার জন্য খাবার নিয়ে এলাম। আমার খিদে নেই ভাবি। ভেতরে আসতে বলবে না? ওহ সরি, আসো। মেহেরিকা ভেতরে এসে হাতের ট্রে বিছানায় পাশের টেবিলের উপর রেখে বলে। খিদে নেই বললে তো হবে না ননদিনী, এত বড় রাত, মাঝরাতে খিদে পাবে। হুম। দিবার মুখের দিকে তাকিয়ে মেহেরিকা বলে। মুখটা এমন শুকনো লাগছে কেন? কিছু কি হয়েছে? না ভাবি, বসো না তুমি। বসবো, তোমাকে খাইয়েই যাব আমি, না হলে আরেকজন মুখ ফুলাবেন। তোমার ছোট ভাইয়া? ড্রয়িং রুমে আদিকে দেখে সানিয়া আসে তার পাশে, কিন্তু আদির ধ্যান সম্পূর্ণ টিভির দিকে। সানিয়া খেয়াল করে আদির হাতের উপর একটা মশা বসেছে। দ্রুত এগিয়ে গিয়ে সানিয়া তার হাতের উপর চড় মারতেই আদি চমকে যায়। কি করছে কি সানিয়া? মশা মেরেছি আদি। মশা? হুম, হাতে দেখো, রক্ত এখনো লেগে আছে। আদি তার হাতে দেখে আসলে রক্ত রয়েছে। সানিয়ার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে। ধন্যবাদ মশা থেকে রক্ষা করার জন্য। আদির মুখে হাসি দেখে সানিয়া বলে ওঠে। এভাবে হেসো না আদি। সরি। আদির দিকে এগিয়ে গিয়ে তার পাশে বসে আদির এক হাত নিজের হাতের মধ্যেই ঢুকিয়ে সানিয়া বলল। আদি, হাত সরাবো না প্লিজ, কিছু কথা বলেই চলে যাব। সানিয়ার এমন কাণ্ডে আদি বিব্রত বোধ করলেও কোনো উপায় না পেয়ে বলে। বলো। জানো আদি, আমি কখনো মশা মারিনি। কেন জানো? হাত ময়লা হবে ভেবে, কিন্তু আজ এই মশা তোমার রক্ত চুষে নিচ্ছে, তাই আমি মাথা ঠিক রাখতে পারিনি। কিছু না ভেবেই মশাটাকে খতম করে দিয়েছি আমি। আমার আদিকে একটা মশাও কামড়াক, এটা আমি চাই না। এটাকে কি বলে জানো? ভালোবাসা আদি, ভালোবাসা। কি পাগল টাইপের কথা বলছে সানিয়া? মশা মেরে সে ভালোবাসা প্রমাণ করতে চাইছে? মাথা কি খারাপ হয়ে গেল এই মেয়ের? আপন মনে কথাগুলো বলে মুখ টিপে হেসে চলেছে আদি। সানিয়া সেদিকে লক্ষ্য না দিয়ে বলতে থাকে। তোমার পাশে একটা মশাও আমি সহ্য করতে পারছি না, আর এই আস্ত একটা মেয়ে, মানে মেয়েরিকাকে সহ্য করতে আমার কত কষ্ট হবে ভেবে দেখেছো? কিন্তু মেহের মশার মতো কামড়ায় না, আমায় আদর করে। কামড়ালেও একটু একটু আমি কামড়াই আর কি, যেটাকে লাভ ফাইট বলে। আদি? সানিয়ার মুখের দিকে তাকিয়ে আদি বলল। তুমি আমাকে নিয়ে চিন্তা করছো বলেই বললাম, মেহের মোটেও মশার মতো নয়। মেহেরিকা মশার চেয়েও জঘন্য, কারণ সে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়েছে। আমার খুব কষ্ট লাগে আদি। কথাটি বলে সানিয়া আচমকা আদিকে জড়িয়ে ধরে। হঠাৎ সানিয়ার এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় আদি। এদিকে দিবাকে খাইয়ে তার রুম থেকে মেহেরিকা এগিয়ে আসতে থাকে ড্রয়িং রুমে আদির কাছে। সানিয়া আষ্টে পিষ্টে আদিকে জড়িয়ে আছে দেখে থমকে যায় মেহেরিকা। একটা বিবাহিত পুরুষকে এভাবে জড়িয়ে ধরে রাখতে লজ্জা করছে না এই মেয়ের? আদি ঠিকই বলেছে, সানিয়া নামক মেয়েটা ভালো না, একদমই ভালো না। নিজের মনে কথাগুলো বলে মেহেরিকা তাদের পাশে এগিয়ে গিয়ে কঠিন গলায় বলল। এসব কি হচ্ছে? মেহেরিকার গলার আওয়াজ শুনতেই আদিকে ছেড়ে দিয়ে সানিয়া দ্রুত হেঁটে চলে যায় নিজের রুমের দিকে। মেহেরিকার রাগান্বিত চোখ দেখে ধীর গলায় আদি বলে। আমি কিছু করিনি, ও আমাকে জড়িয়ে ধরেছে। তুমি কি বাচ্চা যে এমনটা করছো? আদির কথা শুনে মেহেরিকা হন হন করে এগোতে থাকে নিজের রুমের দিকে। চোখ দুটো মাত্রই লেগে এসেছিল মুনিয়ার। হঠাৎ মোবাইলের রিংটনের শব্দে চমকে যায় সে। তার নিজের কোনো ফোন নেই, দরকারি বোনের ফোন ব্যবহার করত। এত রাতে মেহেরিকার ফোনে কার কল আসতে পারে?
আর না ভেবে মনিয়া ফোন হাতে নিতেই দেখতে পায় রাজীবের কল। লম্বা একটা দম ফেলে সে রিসিভ করে বলল, হ্যালো রাজীব, ভাইয়া থেকে রাজীব এ নেমে গেলাম। এটা স্বাভাবিক নয় কি? ও কেমন আছো? যেমন থাকার কথা তেমনই আছে। আপনি তো বেশ ভালোই আছেন। কেন মনে হচ্ছে? শুনলাম সামনে বিয়ে, আপনার ভালো না থাকলে কি আর বিয়ে করতেন? তুমি কি এসব বলার জন্য আমার বাসায় আমাকে খুঁজতে এসেছিলে? না, আপনি বিয়ে করবেন বা দূরে গিয়ে মরেন তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনার জন্য আমার বোনটা বাড়ি ছাড়া হয়েছে, সেটা কিভাবে ভুলি বলেন? বাড়িটা ছেড়েছে কি হয়েছে? নিশ্চয়ই তাকে নিরাপদ কোথাও রেখেছো। তোমার বাবা সেও গেছে। আপনি কি কিছু জানেন না বলতে চাইছেন? মানে? মানে আপু, কোনো খবর আমরা বিয়ের রাত থেকে পাই না। কথাটি শুনে রাজীবের বুকের মাঝে অজানা এক ভয় কাজ করছে। সে ভেবেছিল মনিয়া বা তার বাবা মেহেরিকার কোনো ব্যবস্থা করেছে, কিন্তু তারাই মেহেরিকার কোনো খবর জানে না। তাহলে কোথায় গেল তার মেহের? রাজীবের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে মনিয়া বলল, ভনিতা করে লাভ নেই, আমি আপনাকে কি করতে পারবো? কিছুই না, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি যে মেয়েটাকে ভালোবাসেন দাবি করেছিলেন, সেই মেয়েটির এমন পরিণতি কি করে আপনি হতে দিলেন? এতই ঠুনকো আপনার ভালোবাসা? আমার আপু ভুল করেছে, আসলেই সে ভুল করেছে, মানুষ চিনতে ভুল করেছে, ভুল মানুষকে ভালোবেসেছে, ভুল মানুষকে বিশ্বাস করেছে, যেটার মাসুল হয়তো তাকে জীবন দিয়ে দিতে হলো। এতগুলো কথা শুনলেও শেষের কথাটি রাজীবের হজম করতে কষ্ট হয়। কোনো জবাব দিতে কষ্ট হচ্ছে তার। গলাটা ধরে আসে, কাপা কাপা কণ্ঠ নিয়ে বলে, আমার মেয়ের কিছু হয়নি। তার ছেলের হাসি দিয়ে মনিয়া বলে, কিভাবে বুঝলেন কিছু হয়নি? যদি কিছু নাই হতো তবে কোথায় সে? আর কোনো কথা না শুনে রাজীব লাইন কেটে দেয়। মনে করতে থাকে মেহেরিকার সাথে শেষ দেখার কথা। সেদিন মেহেরিকা বলেছিল যত যাই হয়ে যাক ওর পরিবার ওর পাশে ঢাল হয়ে থাকবে। রাজীবের কাছ থেকে দূরে সরে গেলেও তাদের সাথে সর্বদা সে থাকবে। তাহলে আজ তার পরিবারের সদস্যরাই কেন বলছে তারা জানে না মেহির কোথায়? মুনিয়ার বিশ্বাস তার বোন সুস্থ রয়েছে, কিন্তু সে চায় রাজীব অপমান বোধে ভুগুক, কষ্ট পাক। যে কারণে বোনকে নিয়ে এমন একটা কথা বলে ফেলেছে সে। আচ্ছা, রাজীব কি সত্যি ভাবছে তার বোনকে নিয়ে, নাকি সবটাই তার অভিনয়? মেহেরিকার পিছু পিছু রুমে গিয়ে আদি তার এক হাত টেনে নিচের বাহুডোরে এনে বলল, বউয়ের বুঝি রাগ হয়েছে? মেহেরিকা এক ঝটকায় নিজেকে সরিয়ে দরজা লাগিয়ে আদির পাশে এসে বলল, আমার কেন রাগ হবে? আর কি যেন বলে, আমি আপনার বউ? হ্যাঁ, আমি আপনার বউ নই মিস্টার আতিয়া চৌধুরী। আমার কাজ হলো সানিয়ার হাত থেকে আপনাকে বাঁচানো, আর আমি সেটাই করেছি। কিন্তু তুমি তো সানিয়াকে সুযোগ দিতে বলেছিলে। বলেছি, এখনও বলবো, কিন্তু এইভাবে নয়। আমি ওকে ভালো মেয়ে মনে করেই বলেছিলাম, কিন্তু সে তো বিবাহিত পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করতে চায়। এটা কি আমি জানতাম নাকি? তাহলে বলছো এবার কেমন সে? সেটাই, খুব খারাপ। বিছানার উপর বসে পড়ে মেহেরিকা। কেন সে এত রেগে গিয়েছে নিজেই বুঝতে পারছে না। সানিয়া তো ভালোবেসে আদিকে সে জড়িয়ে ধরতেই পারে, তাহলে কেন সে এমন আচরণ করছে আদির সাথে? লম্বা একটা দম ফেলে আদির উদ্দেশ্যে বলে মেহেরিকা, আমি দুঃখিত, সানিয়া আপনাকে ভালোবাসে তাই সে এমন আচরণ করেছে। এটার জন্য তাকে আমরা খারাপ বলতে পারি না। মেহের, এতক্ষণ যা বলেছিলে ঠিক ছিল, এখন এই কথাটা আমি মানতে পারছি না। আরে ও সবার সাথে এমন করে। আমি ঘুমোবো এখন। মেহের, হুম তুমি করে ডেকো, আমায় শুনতে ভালো লাগে। এই যে চৌধুরী সাহেব, ঘুমিয়ে পড়লে নাকি? সালেহা চৌধুরীর ডাকে সাড়া দিয়ে আমজাদ চৌধুরী বলেন, জেগে আছি। তাহলে আমার দিকে ঘুরো, কথা আছে তোমার সাথে। আমজাদ চৌধুরী তার দিকে ফিরে জিজ্ঞাসা করেন, কি কথা? আমার ওপর এখনো রেগে আছো তুমি? তোমার উপর কোনো রাগ নেই, আমার নিজের ভাগ্যের উপর রাগ। একটা ছেলের জন্যও মনের কত বউ আমি আনতে পারিনি। কোনটা খারাপ? খারাপ আমি বলছি না, তাহলে আরও ভালো পেতে পারতো। একটা কথা জানো তো, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা আল্লাহর নির্ধারণ করে দেয়। তবুও আফসোস থেকে যাই। মিলিটটা না হয় বাদ দিলাম, কিন্তু মেহেরিকা নামক মেয়েটাকে আমার মানতে কষ্ট হচ্ছে। কেন? কোথাকার কোন মেয়ে আদির বউ হয়ে চলে এসেছে, 2-3 দিন হতে চললো, তার বাসার কোনো খবর নেই। সে বাসায় চিঠি দিয়ে বলে এসেছে।
বিষয়টা তুমি বুঝছো না? সালেহা, এক কাজ করো, কি? কাল ওই মেয়ের বাসা, ঈদগাহ কোন জায়গায়, বাড়ির নাম এসব জিজ্ঞাসা করবা। যতই জানিয়ে আসুক, নিশ্চয় তার বাসার সবাই চিন্তিত আছে। হুম, কথাটি মন্দ বলনি। তবে হ্যাঁ, সে যেন বুঝতে না পারে কেন জিজ্ঞাসা করছো, ঘাবড়ে যেতে পারে। ঠিক আছে। চোখে ঘুম নেই রাজীবের। মুনিয়ার সাথে কথা বলার পর তার অস্থিরতা আরও বেড়ে গিয়েছে। এতদিন ভেবেছিল তার মেহের হয়তো ঠিক আছে, তার পরিবার জানে সে কোথায়, কিন্তু আজ মুনিয়া জানিয়ে দিয়েছে তারা জানে না মেহেরের কোনো খবর। তাহলে কোথায় গেল মেহের? সত্যি কি কোনো অঘটন ঘটিয়ে ফেলেছে? পকেট থেকে মোবাইল বের করে রাজীব ঘেটে বের করে মেহেরিকার ছবি। মেহেরিকার ছবি দেখতে দেখতে তাদের এঙ্গেজমেন্টের ছবি আসতেই রাজীবের চোখ দুটি ছলছল করে ওঠে। সেদিনও ভাবতে পারেনি রাজীব তার মেহের এতটা কাছে এসেও দূরে সরে যাবে। মেহেরের কথা ভাবতে ভাবতে চোখ দুটো ঝাপসা হয়ে আসে রাজীবের। হাতের মোবাইল টেবিলের ওপর রেখে ড্রয়ার টেরে সিগারেটের প্যাকেটটা হাতে নেয় রাজীব। ইদানিং এই সিগারেটই তার মনে একটু হলেও শান্তি দিতে পারে। না প্লিজ, না, আমি যেতে চাই। এমনটা তুমি করতে পারো না। প্লিজ যেতে দাও আমায়। ঘুমের মাঝে এমন বিড়বিড় করা কথা কানে আসতেই আদির ঘুম ভেঙে যায়। উঠে বসে বোঝার চেষ্টা করে কোথা থেকে এমন শব্দ আসছে। পরক্ষণেই তার মেহেরিকার কথা মনে পড়তেই সোফা ছেড়ে উঠে লাইট জ্বালিয়ে এগিয়ে যায় মেহেরিকার কাছে। মেহেরিকা কী সব যেন বিড়বিড় করে বলছে ঘুমের মাঝে। মেহেরিকা কি বলছে তা শোনার জন্য আদি তার কানটা মেহেরিকার মুখের কাছে নিয়ে যায়। আদি তার কান মেহেরিকার মুখের কাছে নিয়ে যাওয়ায় ভুলবশত আদির কান মেহেরিকার ঠোঁট স্পর্শ করতেই ঘুম ভেঙে যায় তার। চোখ খুলেই আদিকে এত কাছে দেখে এক ধাক্কা মেরে বিছানার নিচে ফেলে দেয় সে। আদিকে ধাক্কা মেরে ক্ষান্ত হয়নি মেহেরিকা দাঁতের দাঁত চেপে বলে, লজ্জা করে না একটা মেয়েকে ঘুমন্ত অবস্থায় পেয়ে এসব করতে? তোরা সব ছেলেরাই এমন দেখি, কাউকে চেনা যায় না। তোকে যাও ভালো মনে করেছিলাম, তুইও। আরও কিছু বলতে গিয়ে বলল না মেহেরিকা। আদি হাসতে হাসতে নিচ থেকে উঠে দাঁড়িয়ে মেহেরিকার উদ্দেশ্যে বলল, তুমি করে বলতে বলেছি আর তুই তো নেমে গেলে। যাক, তোমার সাথে খারাপ কিছু করার সুযোগ আমি সেদিনই পেয়েছিলাম, যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়। করেছি কিছু না তো? যাক, আজও তোমার দোষ নেই। আসলে তুমি ঘুমের মাঝে কিসব যেন বিড়বিড় করে বলেছিলে। ভেবেছিলাম তোমার কিছু লাগবে, তাই ঘুমের মাঝেই বলছো। সত্যি বলতে তোমাকে ডেকে তোমার ঘুম নষ্ট করতে ইচ্ছে করছিল না, তাই আমি এভাবেই শুনতে চেয়েছিলাম। কি বলছো তুমি? কি করে বলবো যে মেয়েকে হাজার ডাকলে ঘুম ভাঙে না? আচ্ছা, সরি। কি বলছি তো আমি সরি। তুই তো করে এখন সরি বললে হবে? কি করতে হবে? বিড়বিড় করে কি বলছিলে তা বলতে হবে। মেহেরিকার জীবনে ঘটে যাওয়া সেই খারাপ দিনটা সে স্বপ্নে দেখেছিল, কিন্তু বিড়বিড় করে কি বলছিল সে নিজেই জানে না। এ সম্পর্কে কিছু বলেছি কি? হয়তো। ভাগ্যিস আদিয়াত কিছু শোনেনি, না হলে। কি হলো মেহের? আসলে আমি নিজেই তো জানি না কি বলছিলাম আমি। তাই? অন্য কিছু বলুন। আজ না, আরেকদিন বলবো। সেদিন আমার কথা রাখতে হবে কিন্তু। মেহেরিকা হেসে জবাব দেয়, ঠিক আছে, তাহলে এখন ঘুমাই। আর না, ঘুমাও। দেখো এখন কটা বাজে? 4:40। আর কিছুক্ষণ পরে নামাজ পড়ে ঘুমিয়ে যাও। কিন্তু এতক্ষণ কি করব আমি? এতক্ষণ কই, কিছু সময় বাকি। আর তুমি চাইলে বারান্দায় দাঁড়িয়ে আমার সাথে গল্প করতে পারো। আপত্তি আছে কোনো? না। জানো মেহের, আজ যখন সানিয়া আমাকে জড়িয়ে ধরেছিল, তাই বলে তুমি রিয়েক্ট করছিলে। তোমাকে একেবারে বউয়ের মতো লেগেছে। মনে হচ্ছিল তখনই তুমি সানিয়াকে রাগে খেয়েই ফেলতে। আদির কথা শুনে মেহেরিকারও তখনের ঘটনার কথা মনে পড়ে যায়। আসলে সে কি বেশি রিয়েক্ট করে ফেলেছে? কিন্তু কেন? মেহেরিকাকে নীরব থাকতে দেখে আদি বলে, আমি মজা করছিলাম, এটা নিয়ে আবার গালটা ফোলাইও না। মুচকি হেসে মেহেরিকা বলে, আমাকে মিথ্যে কেন বলেছিলে? কবে? তুমি বলেছিলে তোমার নাম আদি, কিন্তু তোমার নাম তো আদিয়াত। মৃদু হেসে আদি জবাব দেয়, মিথ্যে বলিনি, আদি আমার নাম। মিথ্যেই বলেছ। তুমি বলেছ মেহেরিকা বড় নাম, কিন্তু তোমার নামটা ছোট, আদি চৌধুরী। অথচ মানে আদিয়ার থেকে যে ছোট করে সবাই আদি রাখে, তোমায় এটা বলনি তুমি। এবার বলো মিথ্যে বলনি। বলেছিলাম। আসলে কি? তোমাকে মেহের নামে ডাকার জন্যই। কেন আমাকে কেন মেহের নামে ডাকার জন্য মিথ্যে বললে? এই প্রশ্নের উত্তর আদির নিজেরই জানা নেই। কি বলবে সে এখন মেহেরকে? কি হলো? আরে এটা না বোঝার কি আছে?
মেহেরিকা এত বড় নামে ডাকতে ডাকতে দিনে অর্ধ সময় চলে যাবে আমার। আমি আবার সময় অকারণে নষ্ট করতে পছন্দ করি না, তাই আর কি। কি অকারণে সময় নষ্ট করা পছন্দ করো না কেন? মোবাইল ল্যাপটপ টিপাটিপির জন্য? কথাটি বলে মেহেরিকা নিজেই হেসে ওঠে উচ্চ শব্দে। এই প্রথম মেহেরিকার এমন প্রাণবন্ত হাসি দেখছে আদি। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে মেহেরিকার দিকে। মেহেরিকা খেয়াল করে আদি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিছুটা বিব্রত বোধ করে মেহেরিকা বলল, আমি ভেতরে যাচ্ছি, আজানের সময় হয়ে এসেছে প্রায়। এক পা এগোতেই মেহেরিকা শাড়ির সাথে পা পিছলে পড়ে যেতে চাইলেই আদি ধরে ফেলে তাকে। নিজেকে স্বাভাবিক করে আদির কাছ থেকে ছাড়িয়ে বলে সে, আসলে শাড়ি পরার অভ্যেস নেই তো, তাই এমন প্রায়ই হয়। না পড়লেই হয়। কিন্তু মা তোমাকে সব শাড়িই দিয়েছেন, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তাছাড়া কতদিন বা আছি এখানে? কথাটি বলে মেহেরিকা বারান্দা ছেড়ে রুমে চলে গেলেও আদি দাঁড়িয়ে থাকে নিজের জায়গায়। কেন যেন তার খুব করে বলতে ইচ্ছে হচ্ছে, মেহের তুমি যেও না, আজীবন এখানে আমার সাথে থেকেও। সকাল 8টা। ড্রয়িং রুমে বসে গল্প করছে সালেহা চৌধুরী, মিলি আর মেহেরিকা। তখনই আরিফ এসে বলল, আমি তাহলে আসি। মিলি, দরজা লাগিয়ে দাও। হুম। ভাইয়া দাঁড়া। আদির ডাকে সকলেই তার দিকে তাকাতেই চমকে যায়। সবার মনে একটাই প্রশ্ন, যে সময় নাস্তা সেরে আর আরেক ঘুম দেওয়ার কথা, সে সময় তৈরি হয়ে কোথায় যাচ্ছে আদি? মায়ের কাছে এগিয়ে এসে মাকে আচমকা পায়ে ধরে সালাম করে আদি বলল, বাবাকে করে এসেছে সালাম। অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সালেহা চৌধুরী প্রশ্ন করেন, কিন্তু কেন? আজ থেকে ভাইয়ের সাথে আমি অফিস যাব। কথাটি শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেলেও তার কথার মান রেখেছে বলে মেহেরিকা খুশি হয়। মেহেরিকার মুখে হাসি দেখে মিলি বলে ওঠে, এতদিন যা কেউ করাতে পারেনি মেহেরিকা ঘরে প্রবেশ করেই তা করিয়ে ফেলেছে। সত্যি মেহেরিকা, তোমার জবাব নেই। মৃদু হেসে মেহেরিকা বলে, আমি কিছু করিনি ভাবি। আচ্ছা তাই? বিশ্বাস হয় না? শাশুড়ির দিকে তাকিয়ে মিলি প্রশ্ন ছুড়ে, মা আপনি বলুন, এটা মেহেরিকার জাদু নয় কি? অবশ্যই জানতাম আমার বানর ছেলেটাকে একমাত্র মেহেরিকার মানেই তার মেহের ঠিক করতে পারবেন। কথাটি শুনে খানিকটা লজ্জা পেয়ে আদি তার ভাইয়ের উদ্দেশ্যে বলল, ভাইয়া যাবি নাকি এদের বকবকানি শুনবে? আরিফ মুস্কি হেসে বলল, চলো। কই যাস এত সকালে? মায়ের করা প্রশ্নে দাঁড়িয়ে পড়ে রাজীব জবাব দেয়, মেয়েরকে খুঁজতে। ছেলের কথা শুনে চমকে যান কুলসুম হক। এত কিছু হয়ে যাওয়ার পরেও ওই মেয়ের কথা তার ছেলে কিভাবে বলছে বুঝতে পারছে না তিনি। শান্ত গলায় রাজীবের পাশে গিয়ে বলেন, মেহেরিকাকে তার বাসার মানুষ লুকিয়ে রেখেছে, কোথায় পাবি তুই তাকে? না জেনে কথা বলা ঠিক না মা। শুরু থেকেই তোমার কথা শোনা আমার উচিত হয়নি। আমি তোর খারাপ চাই? না, তবে মেয়ের ভালো চাও না। রাজীব। লম্বা একটা নিঃশ্বাস ফেলে রাজীব বলল, মা, আমার মেহেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে বেঁচে আছে কিনা সেটাও কেউ জানে না। আমার ওকে খুঁজে বের করতেই হবে। কথাটি বলেই রাজীব এগোতে থাকে সদর দরজার দিকে। তখনই কুলসুম হক বলেন, আজ বাসায় সুপ্তি আসবে বলেছে, এখন থেকে তোর সুপ্তির কথা ভাবা দরকার। মেয়েটার সাথে কিছুদিন পর বিয়ে তোর। আপাতত মেহেরকে ছাড়া কারো কথা ভাবতে চায় না রাজীব। তাই সে মায়ের কথায় কোনো জবাব না দিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে। উদ্দেশ্য আগে মেহেরিকার বাবার সাথে দেখা করবে। তিনি যদি সত্যি মেহেরিকার কোনো খবর না পেয়ে থাকেন, তাহলে সে নিজেই তার মেহেরকে খুঁজে বের করবে। যা ভুল হয়েছিল সব শুধরে নেবে এবার। নিজের মনে কথাগুলো বলেই বাইক নিয়ে বেরিয়ে পড়ে রাজীব মেহেরিকার বাড়ির উদ্দেশ্যে। সকালে নাস্তা করার সময় মেহেরিকা খেয়াল করে দিবার মুখটা কেমন শুকনো ছিল। ভালো করে কিছু খায়নি মেয়েটি। সে কি কোনো সমস্যায় ভুগছে যা কাউকে বলতে পারছে না? একবার না হয় দিবার কাছ থেকে জিজ্ঞাসা করেই দেখা যাক। আপন মনে কথাগুলো বলে দিবার রুমে যেতেই চমকে যায় মেহেরিকা। সারা রুমে জিনিসপত্র ছড়ানো ছিটানো, পুরো রুম অগোছালো হয়ে আছে দিবার। মেঝেতে বসে অঝোর ধারায় চোখের পানি ফেলে চলেছে দিবা। দিবার এমন অবস্থা দেখে মেহেরিকা তার রুমে এসে দরজা বন্ধ করে এগিয়ে গিয়ে মেঝেতে বসে পড়ে দিবার পাশে। আচমকা মেহেরিকার উপস্থিতি বুঝতে পেরে দিবা তার ওড়না দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, ভাবি তুমি? ভাগ্যিস আমি এসেছি। মা হলে তোমার এমন অবস্থা দেখে কত কষ্ট পেতেন ভেবে দেখেছো তুমি? রুমের এই অবস্থা কেন করলে? তোমারই বা এই অবস্থা কেন?
দিবার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে মেহেরিকা বলে, কি হয়েছে দিবা? কাল থেকে তোমায় উদাসীন দেখছি। আমাকে বলা যায় কি হয়েছে, যদি তোমায় হেল্প করতে পারি কোনো? এবারও দিবার কাছ থেকে কোনো জবাব না পেয়ে মেহেরিকা উঠে অগোছালো রুমটা পরিষ্কার করতে থাকে। কি অবাক কাণ্ড ঘটে গেল, তাই না? সালেহা চৌধুরীর কথায় হাতের পত্রিকাটা বিছানার এক পাশে রেখে আমজাদ চৌধুরী প্রশ্ন করেন, কি কাণ্ড? কি কাণ্ড? আমাদের আদি আজ অফিসে গিয়েছে, অবাক হওয়ার কথা নয় বলো। অবাক হওয়ার কি আছে? ঘরে বউ এসেছে, টাকা পয়সার দরকার এখন। আঙ্কেল খুলেছে আর কি। মেহেরিকার জন্য খুলেছে, সে রাজি করিয়েছে। দেখেছো, এই মেহেরিকাই আমাদের আদির জন্য যোগ্য। সেটাই যদি হতো এতদিন কোনো সে অফিস গেল না। এতদিন মেহেরিকাকে আমাদের বাসায় ছিল না তো, এখন এসেছে। এখন সে আদিকে সোজা করে তুলবে। করলেই ভালো। রাজীবের সাথে বাসার ভেতরে ঢুকে ড্রয়িং রুমে এসে কাশেম আহমেদের সোফার উপর বসে বলেন, বসো। রাজীব বসতে বসতে বলল, ধন্যবাদ। কি এত দরকার আমার সাথে? একেবারে সকাল সকালে দোকানে এসে আমার খোঁজ? কোনো সংকোচ ছাড়াই রাজীব জবাব দেয়। মেহেরিকা কোথায়? নিজের রাগ সংযত করে কাশেম আহমেদ বলেন, বিয়ের আসর ছেড়ে পালিয়েছে। কোনো খবর পাননি? না। কাশেম আহমেদের কথা শুনে অবাক চোখে তাকিয়ে রাজীব প্রশ্ন ছুড়ে, এভাবে হাত পা গুটিয়ে বসে আছেন কেন? মেহের কোথায় আছে তা খবর নেওয়া আপনাদের দায়িত্ব নয় কি? তুমি শিখাইতে আসছো দায়িত্ব? তা তোমার কি ওই মেয়ের প্রতি কোনো দায়িত্ব ছিল না? প্রেম পীড়িত করছো, আংটি পরাইছো, শেষ সময় এসে ছুঁড়ে ফেলে দিছো। এত কিছুর পর এখন কোন মুখে এখানে এসব বলতে আসো তুমি? রেশমা আহমেদের মুখে এমন কথা শুনে ভেবাচাকা খেয়ে যায় রাজীব। আসলে তো সে নিজেও অপরাধী, সে কি করে তাদের দোষারোপ করতে পারে? শান্ত গলায় রাজীব কাশেম আহমেদের উদ্দেশ্যে বলেন, যা হওয়ার হয়েছে আঙ্কেল, মেয়েরকে খুঁজে বের করতেই হবে। গম্ভীর মুখে কাশেম আহমেদ বলেন, কেন? সে যেখানে আছে নিশ্চয় ভালো আছে, তাই যোগাযোগ করছে না। সত্যি বলতে তাকে এই নরকে আমি আনতে চাই না। কিসের আশায় আসবে সে এখানে? আমার কাছে আসবে আমার মেহের। তার ছেলের হাসি দিয়ে কাশেম আহমেদ বললেন, তোমার আশায়? হাসালে আমার। আমি জানি আমার মুখে এই কথা মানাই না, কিন্তু এবার আর কোনো ভুল আমি করব না। প্লিজ মেয়েরকে খুঁজতে সাহায্য করুন আমায়। কিভাবে সাহায্য করতে পারি তোমায়? আমার সাথে থানায় চলুন, একটা ডায়েরি। না, একদম না। থানায় গেলে সব কিছু সামনে চলে আসবে। আমি চাই না এমনটা হোক। কিন্তু কোনো কিন্তু নয়। তুমি এরকম কিছু করবে না বলে দিলাম। আর আমার বিশ্বাস আমার মেয়ে যেখানে আছে ভালোই আছে। এখানে তোমার কাছে ফিরে আসার কোনো প্রয়োজন নেই তার। তুমি আসতে পারো এখন। এই রুমটা পছন্দ হয়েছে তোর? কুনসুম হকের প্রশ্নে জবাব দেয় সুপ্তির। হয়েছে। সুপ্তির মলিন মুখের দিকে তাকিয়ে কুনসুম হক বলেন, মুখ ভার করার কি আছে? বিয়ের পর রাজীবের রুমে থাকতে পারবি, ততদিন না হয় এই রুমে থাক বাবা। কুনসুম হকের কথায় ফিক করে হেসে দেয় সুপ্তি। তার হাসি দেখে কুনসুম হক বললেন, এই তো এখন এই বাড়ির বইয়ের মতো লাগছে তোকে। বউ তো হয়নি এখনো। আর কদিন আছে হতে? তবে আমি রুম নিয়ে মুখ মলিন করিনি। কি নিয়ে করেছিস? এত তাড়াতাড়ি এসো রাজীবকে পেলাম না আমি। তার কর্মস্থল চট্টগ্রামে, তাহলে এখানে এসে এত সকালে কোথায় গিয়েছে? সুপ্তির কথা শুনে আমতা আমতা করে কুনসুম হক বলেন, বন্ধুদের সাথে বাইরে গেল, চলে আসবে এক্ষুনি। দিবার রুম গুছিয়ে দিয়ে মেহেরিকা পা বাড়ায় দরজার দিকে। তখনই দিবা ডেকে বলে, ছোট ভাবি, আমার পাশে একটু বসবা প্লিজ। দিবার পাশে গিয়ে মেহেরিকা তার পাশে বসতে বসতে বলে, কেন বসবো না? আমি তো শুধু বসতে না, তোমার কি হয়েছে তাও শুনতে চাই। কিন্তু তুমি... তোমাকে ছোট ভাইয়া বিয়ের আগে রুম ডেট করতে বলেছে কখনো? আচমকা দিবার এমন প্রশ্নে চমকে যায় মেহেরিকা। শান্ত গলায় জবাব দেয়, না। কেন জিজ্ঞেস করছো এমন প্রশ্ন? আমার একজনের সাথে সম্পর্ক হয়েছে 1 বছর হলো। কাল তার সাথে ডার্ক রেস্টুরেন্টে গিয়েছিলাম। সে বলেছিল কারোর চোখে না পড়ার জন্যই ওখানে যাওয়া। কিন্তু কিন্তু কি?
আস্তে আস্তে সে আমার সাথে অনেক ক্লোজ হয়ে যায়, আমিও হই। তবে বাসায় আসার পর এটার জন্য আমি নিজেকে অনেক ছোট মনে হয়, তাকে সেটা আমি জানাই। কিন্তু তার আমার কষ্টের কোনো দাম নেই। রাত 3টায় ফোন করে লোভী কণ্ঠে বলে আমার নাকি তার সাথে রুম ডেট করতেই হবে, না হলে আর সম্পর্ক রাখবে না। অনেক বুঝিয়েছি তাকে, কিন্তু সে মানে না। আমাকে নাকি সে খুব ভালোবাসে, আর দুইটা ভালোবাসার মানুষ এসব করতেই পারে। আসলে কি পারে ভাবি? ছেলের পারিবারিক অবস্থা কেমন? সে যদি বিয়ের প্রস্তাব দেয় তোমার বাসায় মেনে নিবে? না নেওয়ার কারণ নেই। তাহলে তাকে বলো বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য। বিয়ের পর যা ভালোবাসা দেয়ার দিতে পারবে না বলতে? পারবো। তোমার ছেলে কাণ্ড দেখেছো? হাতের বইটা বন্ধ করে কুলসুম হকের দিকে তাকিয়ে রশিদ হক প্রশ্ন করেন। কি? সুপ্তি আসবে সে জানে, তারপরও সে বাইরে চলে গিয়েছে মেহেরিকার খোঁজে। এটা জানতে পারলে সুপ্তি কতটা কষ্ট পাবে বুঝেছো? কষ্ট হওয়ার কি আছে? সুপ্তি সবটা জেনেই রাজীবকে বিয়ে করতে রাজি হয়েছে। আমার ভাইয়ের মেয়ে বলে হয়েছে, না হলে তোমার ছেলের যেমন অবস্থা ছিল মেহেরিকার মতো ছোট পরিবারের মেয়ে ঘরে আনতে হতো। কি করেনি সুপ্তি ওর জন্য? তার বাবাকে বলে রাজীবের জন্য চাকরির ব্যবস্থা করেছে। সে সময়ে যদি সুপ্তি তাকে এখান থেকে চট্টগ্রাম নিজেদের বাসায় নিয়ে না যেত, তোমার ছেলের অবস্থা কেমন হতো জানো? পাগলাগাঁওয়ে থাকতে হতো এতকালে। কত ভালো চাকরি পেয়েছে সে। না, তার হজম হয়নি, আবার চলে এসেছে এখানে। মাস্টার্স শেষ করেও ওই মেহেরিকার চক্করে পড়ে নিজের জীবন গুছাতে পারেনি, আর এখন একটা গতি হয়েও হলো না। এগুলো কি মেহেরিকার দোষ? ওই মেয়ের দোষ। কিভাবে? এ তো বলেনি চাকরি ছেড়ে চলে আসতে তোমার ছেলেকে। এত কিছু তুমি বুঝবে না, তবে এবার রাজীবকে ওই মেয়েকে নিয়ে বাড়াবাড়ি করতে দিব না আমি। সুপ্তির সাথে যত তাড়াতাড়ি সম্ভব ওই বিয়েটা সেরে ফেলবো। যা ভালো বুঝো করো। নিচের রুমে বসে দিবার বলা কথাগুলো মনে মনে আওড়াতে থাকে মেহেরিকা। দিবা মেয়েটা ভালো, খুব ভালো, আদিয়াদের মতোই ভালো, কিন্তু তার কথা শুনে তার বফকে নিয়ে খটকা লাগছে মেহেরিকার। ছেলেটা আসলে ভালোবাসতো দিবাকে? দিবা জিজ্ঞাসা করেছিল আদি তাকে কখনো এমন প্রস্তাব দিয়েছে কিনা, কিভাবে দেবে। আদির সাথে তার কোনো সম্পর্ক ছিল না, ছিল রাজীবের সাথে। রাজীব কি তাকে কখনো দিয়েছে? না, মনে পড়ে না। তবে না চাইতেও কিছু ভুল মানুষের জীবনে হয়ে যায়। চোখজোড়া বন্ধ করে মেহেরিকা ভাবতে থাকে প্রায় 2 মাস আগের কথা। বাহ, তোমাকে লাল সিল্কের শাড়িটা বেশ মানিয়েছে। কুলসুম হকের প্রশংসায় মুচকি হেসে বলল মেহেরিকা। ধন্যবাদ আন্টি। আন্টি? আম্মা বলবে এখন থেকে। রাজীব আমায় আম্মা ডাকে, আর তোমার শ্বশুরকে আব্বা ডাকবা। আচ্ছা। আম্মা। মায়ের রুমে এসে মেহেরিকাকে সিল্কের শাড়ি পরা দেখে বাকরুদ্ধ হয়ে যায় রাজীব। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহেরিকার দিকে। কুলসুম হক ছেলের অবস্থা দেখে বলেন, কি আম্মা, চুপ হয়ে গেলে যে? আম্মা, দেখতে দাও না মেয়েরকে। এই যা কি বলে ফেলেছে রাজীব। মাঝে মাঝে এমন কাণ্ড ঘটিয়ে বসে লজ্জায় লুকিয়ে যেতে ইচ্ছে করে মেহেরিকার। রাগান্বিত চোখে রাজীবের দিকে তাকিয়ে বলে সে, কাকে কি বলতে হয় জানো না? মেহেরিকার কথায় জিভে কামড় বসিয়ে মায়ের দিকে তাকিয়ে রাজীব বলল, সরি আম্মা, আমি আসলে। কুলসুম হক হাসতে হাসতেই বললেন, থাক, আর কিছু বলতে হবে না। আমি মেহেরিকাকে শাড়ি পরা দেখিনি। এঙ্গেজমেন্টের দিন সে গাউন পরেছিল, তাই আজ কাছে পেয়ে শাড়ি পরিয়ে দেখলাম। এত বেশি ভালো লাগবে। আর কিছু বলার আগেই কুলসুম হকের মোবাইলে রিং বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখেন রাজীবের চাচার ফোন। আসসালামু আলাইকুম বড় ভাই। কুলসুম, একটু আসতে পারবা বাসায়? তোমার ভাবির শরীরটা ভালো না, আমার একটু দরকারে বাড়ির বাইরে যেতে হবে। বিকেলেই চলে আসবো। বাসায় আর কেউ নেই এখন, তাই তুমি যদি। এত সংকোচ করে বলার কি আছে বড় ভাই, আমি এক্ষুনি আসছি। ফোন রেখে রাজীব আর মেহেরিকার উদ্দেশ্যে কুলসুম হক বললেন, ভেবেছিলাম আজ তোমাদের সাথে দুপুরে খাবার খাবো, কিন্তু রাজীবের চাচির শরীরটা খারাপ, আমায় যেতে হবে ওখানে। তোমরা খেয়ে নিও, আমি বিকেলেই চলে আসব। আর রাজীব, দেখিস মেহেরিকার কিছু প্রয়োজন হয় কিনা। আমি পৌঁছে দিই তোমায়। একটা সিএনজি ঠিক করে দে, চলে যেতে পারবো। আচ্ছা, আসো। মাকে গাড়িতে তুলে দিয়ে রাজীব মায়ের রুমে সে মেহেরিকাকে খুঁজে না পেয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। নিজের রুমে পা বাড়াতেই দেখতে পায় বিছানার উপরে বসে মেহেরিকা তার ব্লাউজের পেছনের ফিতা খোলার চেষ্টা করছে। কি ব্যাপার,
এসব বলে আমাকে পাগল করে দেওয়ার চিন্তা করছো নাকি? রাজীবের কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় মেহেরিকার মুখ। মৃদু হেসে বলে সে। এগুলো আমার, ভাবছিলাম বদলে নিজের কাপড় পরি। রাজীব এগিয়ে এসে মেহেরিকার দিকে হাত বাড়িয়ে বলল। উঠো। রাজীবের হাত ধরে মেহেরিকা উঠে দাঁড়াতেই রাজীব তাকে বলে। পিছনে ঘুরো। কেন? ঘুরো না। মেহেরিকা ঘুরে দাঁড়াতেই রাজীব ব্লাউজের ফিতায় হাত দিয়ে বলে। গিট্টু মেরে দিয়েছি একেবারে। থাক না, আমি খুলবো। না দেখে এই গিট্টু কিভাবে খুলবে শুনি? আমি খুলছি। ফিতা খোলার সময় রাজীবের হাত মেহেরিকার পিঠে খানিকটা স্পর্শ করছিল, তাতেই মেহেরিকার পুরো শরীর শিহরিত হয়ে যাচ্ছিল। এদিকে ফিতা খুলে রাজীবের চোখ যায় মেহেরিকার ধপধপে সাদা পিঠের দিকে। না চাইতেও তার ঠোরজোড়া ছুঁয়ে দিল রাজীব মেহেরিকার পিঠে। হঠাৎ রাজীবের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় মেহেরিকা। মেহেরিকাকে নীরব দাঁড়িয়ে থাকতে দেখে আচমকা তাকে পাজা কোলে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল রাজীব। রাজীবের এমন কাণ্ডে কি করা উচিত বুঝতে না পেরে চোখ জোড়া বন্ধ করে রাখে মেহেরিকা। মেহেরিকাকে এমন অবস্থায় দেখে রাজীবের চোখ ছেয়ে যায় মুগ্ধতায়। আলতো করে মেহেরিকার গোলাপি ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছোঁয়াতেই কেঁপে উঠল মেহেরিকা। খানিকক্ষণ মুগ্ধ দৃষ্টিতে মেহেরিকার দিকে তাকিয়ে তার গলার ভাঁজে মুখ ডুবালো রাজীব। পরম আবেশে নিঃশ্বাস ঘন হয়ে আসে মেহেরিকার। এই মহারানী, মেহেরিকা। ভাবনার জগতে হারিয়ে গিয়েছিল মেহেরিকা। চোখজোড়া খুলে সানিয়াকে বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় সে। আচমকা মেহেরিকার হাত ধরে টেনে শোয়া থেকে বসিয়ে দেয় সানিয়া। সানিয়ার এমন কাণ্ডে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে মেহেরিকা বলল। এটা কি ধরনের অসভ্যতামি? তোমার কাছ থেকে এখন আমার সভ্যতা শিখতে হবে? না জানলে শিখতে হবে। মেহেরিকার পাশে বসে শান্ত গলায় সানিয়া প্রশ্ন করে। তোমাকে আদি কোথায় কামড়িয়েছে? সানিয়ার এমন প্রশ্নে অবাক চোখে মেহেরিকা উল্টে প্রশ্ন করে। আদি কি কুকুর? আমায় কামড়াবে কেন? এই যে। কি যে? লাভ ফাইট। এতক্ষণে মেহেরিকা বুঝতে পারে সানিয়ার কথার মানে। আদিয়াত নিশ্চয়ই বানিয়ে বানিয়ে কিছু বলেছে এই সানিয়াকে, আর সানিয়া এসব সত্যি ভেবে তাকে জেরা করতে এসেছে। লজ্জা লজ্জা মুখ নিয়ে মেহেরিকা বলল। এসব কি বলা যায় নাকি? স্বামী স্ত্রীর ব্যাপারে এসব। কিন্তু আমি শুনতে চাই। আমি বলতে চাই না। কেন? বলতে গেলে লজ্জায় মরেই যাব বোধ হয়। করার সময় মারনি? সেটা তো ওর সাথে রোম্যান্সের ঠেলায় করে ফেলেছি। এখন তোমাকে কিভাবে বর্ণনা করি বলো তো? আর কোনো কথা না বলে সানিয়া হন হন করে মেহেরিকার রুম থেকে চলে যায়। সানিয়ার অবস্থা দেখে মেহেরিকা আপন মনে হেসে চলেছে। কি যেন বলে গেল সানিয়া। লাভ বাইট? আদিয়াত তাকে এসব বলেছে? ভারী পাজি ছেলে তো আদিয়াত। রাজীবের রুমে এসে চারিদিকে চোখ বোলাতে লাগলো শুভদি। কখনো কি ভেবেছে এই রুমটা তার হবে? ভেবেছে। প্রেম যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে রাজীবকে পছন্দ করে শুভদি। পছন্দ করে বললে ভুল হবে, ভালোবাসে সে। তাই সে যখন এখানে বেড়াতে আসতো বা রাজীব যখন তাদের বাসায় বেড়াতে যেত, সবসময় ঘুরঘুর করতো সে রাজীবের পেছনে। কিন্তু রাজীব তাকে ভালোই বাসেনি, আর সেও বলতে পারেনি তার মনের কথা। মনের কথা মনেই থেকে যায়। পরবর্তীতে রাজীবের কাছে জানতে পারে মেহেরিকার কথা। রাজীব আর কাউকে ভালোবাসে শুনে মনে জ্বালা করলেও সে খুশি থাকবে ভেবে শুভদি সেদিনও চুপ ছিল। তবে প্রায় 1.5 মাস আগে যখন রাজীব আর মেহেরিকার সম্পর্কের ফাটল ধরে, তখন সেই সুযোগটি কাজে লাগায়। রাজীবকে নিয়ে যায় নিজের বাড়িতে। এই 1.5 মাসে সে রাজীবের খুব কাছে আসতে চেয়েছে, কিন্তু তার মনে শুধু মেহেরিকার বসবাস। যেখানে ওই মেয়েকে তার ঘৃণা করার কথা, সেখানে সারাক্ষণ রাজীব তার নাম জপতে থাকে। কিন্তু শুভদি রাজীবের জীবনে ওই মেয়েকে আর প্রবেশ করতে দেবে না। আপন মনে কথাগুলো বলে শুভদি এগিয়ে যায় বিছানার দিকে। বিছানার উপর বসে সে রাজীবের ভাবনায় তলিয়ে যায়। হ্যালো পিকু, বেবি বলো। তুমি সত্যিই ভালোবাসো আমায়? সন্দেহ আছে? আছে। মানে? যদি সত্যি ভালোবাসো বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসো। বিয়ের পর করবা যা খুশি। এত তাড়া কিসের? আগে প্রেম করে। আমার তাড়া তো তোমার হয়েছে পিকু। যাকে, এটাই আমার শেষ কথা। বিয়ে ছাড়া রুম ডেট আমি করব না, কিছুতেই না। তাতে যদি তোমার সমস্যা হয় তুমি ব্রেকআপ করতে পারো। দিবা?
আর কোনো কথা না শুনে ফোনের লাইন কেটে দেয় দিবা। চোখ বন্ধ করে লম্বা একটা দম ফেলে সে। পিকু কি করবে এখন? দিবার প্রস্তাবে রাজি হবে নাকি ব্রেকআপ করবে? আদির বলা কথাগুলো মনে মনে আওড়াতে থাকে সানিয়া। ভালোবাসা, আদর, কামড়, উফ, অসহ্য। যেসব তার হওয়ার কথা ছিল সেসব আজ অনমের হচ্ছে। সব কিছুর মূলে রয়েছে ওই মেহেরিকা, যাকে বলে পথের কাঁটা। আর এই কাঁটা উপড়ে দিলেই আদি তার হয়ে যাবে, তুই এখানে? একান্তই তার হয়ে যাবে। রাজীবের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো সুপ্তি। রাজীবকে দেখেই খুশি মনে দোলা দিয়ে ওঠে তার। মুখে হাসি এনে সুপ্তি বলল, আমার হবু বরের রুমে কি আমি থাকতে পারি না? সুপ্তি এখানে এসেছে তাতে রাজীবের কিছু আসে যায় না, কিন্তু এই কথাটি শুনে তার মাথাটাই বিগড়ে যায়। গম্ভীর গলায় বলে সে। হবু বর? বর হয়নি এখনো, তাছাড়া হবেও না। রাজীবের কথা শুনে দাঁড়িয়ে পড়ে সুপ্তি। ছলো ছলো চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি বলছো তুমি? কেন বলছো? সুপ্তির পাশে সে শান্ত গলায় রাজীব বলল, তুই তো জানিস আমি মেয়েরকে ভালোবাসি। কিন্তু শেষ 1.5 মাস তুমি বলেছো তুমি তাকে ঘৃণা করো। এটাও বলছি নতুন করে, আর কাউকে নিয়ে ভাবা আমার পক্ষে সম্ভব না, বলিনি? হুম। তাছাড়া ঘৃণা করি এসব আমার মুখের কথা ছিল, করতে চেয়েছি কিন্তু আমি পারিনি। তুই সেটা জানিস ভালো করে। হুম। তুই আর কাউকে বিয়ে করে নে। তোমার বিয়ের পরে করব। পাগলামি করিস না সুক্তি, তোর ছোট বোনের বিয়ে হয়ে গিয়েছে কিন্তু তুই করিসনি, অথচ আমার প্রায় সমবয়সী তুই। তোকে নিয়ে মামা মামির কত চিন্তা আছে বলতে পারিস? শেষ 1.5 মাস চিন্তায় ছিলাম, এখন করতে হবে আবার, কিন্তু বেশি দিন করতে হবে না বলে মনে হয় না। তোমার আর মেহেরিকার বিয়েটা হয়ে গেলে আমিও করে নিব কাউকে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাজীব বলল, কিন্তু তোকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে? কোথায় চলে গিয়েছে মেয়েটা অভিমান করে কেউ জানে না, কিন্তু আমি হাল ছাড়বো না। রাজীবের কাছে তার মেয়ের ফিরে আসবেই, আমার বিশ্বাস মেয়ের ফিরে আসবেই। নিজের রুমে পায়চারি করছেন কুলসুম হক। ছেলের চিন্তায় অস্থির হয়ে আছে তার মন। ভেবেছিলেন কিছুদিন সুপ্তির সাথে থাকলে তার মন থেকে মেহের নামক শব্দটি ঘুচে যাবে, কিন্তু কিছুই হলো না। আবারও সেই সব ফেলে ওই মেহেরের পেছনে পড়ে রয়েছে। ফুপু। সুপ্তির ডাকে পেছনে ফিরে কুলসুম হক বলেন, আয় মা, ভেতরে আয়। ধীর পায়ে কুলসুম হকের দিকে এগিয়ে গিয়ে সুপ্তি বলল, আমি চলে যাব ফুপু। অবাক চোখে তাকিয়ে কুলসুম হক প্রশ্ন করেন, কেন? তোমার ছেলে মেহরিকাকে বিয়ে করবে, আমায় জানিয়ে দিয়েছে। আর তুই এটা শুনে ভেঙে পড়েছিস? কি করব বলো? দেখ সুপ্তি, মেহেরিকাকে নিয়ে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু যা ঘটেছে এরপরেও আমি ওই মেয়েকে বউ হিসাবে মেনে নিতে পারি না। প্রতারক মেয়ে সে, কিন্তু আমার ছেলেকে দেখ, এখনও তাকে ভালোবাসে। রাজীবের মন বড় বলে সহজে ওই মেয়েকে ভুলতে পারছে না সে মনে যদি তোর জায়গা হয় তোকে কোথাও যেতে দিবে না। কিন্তু এভাবে কি সম্ভব? দুটা ভালোবাসার মানুষকে আমি আলাদা করতে পারবো না। মেহেরিকা কি ভালোবাসে আমার ছেলেকে? বাসে না। বাসলে সে কখনো ওভাবে ঠকাতে পারতো না আমার রাজীবকে। হুম। তুই একমাত্র ওকে ভালো রাখতে পারবি, তাই আমি বলছি তুই যাবি না কোথাও। হুম ফুপু। যা মা, আরাম কর, তুই এখন অনেক দূর থেকে এসেছিস। ঠিক আছে। সুপ্তিকে বোঝালেও নিজের মনকে বোঝাতে পারছেন না কুলসুম হক। সুপ্তি মেয়েটার জন্য বড্ড খারাপ লাগছে তার। যেদিন সুপ্তি জেনেছিল রাজীব ভালোবাসে মেহেরিকাকে, সেদিন কাঁদো কাঁদো অবস্থায় জানিয়েছিল কুলসুম হককে সে ভালোবাসে রাজীবকে, কিন্তু প্রকাশ করতে খুব বেশি দেরি হয়ে গিয়েছে। কুলসুম হক রাজীবকে সবটা জানাতে চাইলেও সুপ্তির জন্য পারেনি। সুপ্তি তাকে অনুরোধ করেছিল এসব যেন রাজীব জানতে না পারে। সেদিন কিছু করার না থাকলেও আজ অনেক কিছুই করার আছে। রাজীবের জন্য সুপ্তির চেয়ে ভালো কেউ হতেই পারে না। তাই কুলসুম হক এবার তার ছেলেকে ভুল পথে পা বাড়াতে দিতে পারেন না, কিছুতেই না। আপন মনে কথাগুলো বলে কুলসুম হক বসে পড়েন বিছানার ওপরে। রাত 8টা। রান্নাঘরে পা দিতেই মেহেরিকা দেখতে পায় মিলিকে। ভাবি। মেহেরিকা আসো। একটা কথা বলি। বলো। মানে সংকোচ করছো কেন? বলো না। আজকের রান্নাটা আমি করি। মেহেরিকার মুখের দিকে তাকিয়ে উচ্চ শব্দে হেসে ওঠে মিলি। হাসছো কেন ভাবি? এটা বলতে এত সংকোচ করতে হয়?
শুনেছি তুমি কাউকে রাখতে দাও না। কিন্তু তুমি রাঁধতেই পারো। এই বাড়ির বউ তুমি, যখন খুশি রাঁধবে। ধন্যবাদ ভাবি। আসো তোমাকে দেখিয়ে দেই কোথায় কি আছে। হুম। রাত 9:30 কলিং বেলের শব্দ হতেই মেহেরিকা এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। এসেছেন আপনারা? মৃদু হেসে আরিফ বলে, ভালো আছো? জি আছি। আচ্ছা, আমি ভেতরে যাই। আরিফ চলে গেলেও আদি দাঁড়িয়ে থাকে নিজের জায়গায়। কি ব্যাপার, তুমি কেন দাঁড়িয়ে আছো? অনেকক্ষণ পর দেখছি তো তোমায়। তো মেহেরিকার থেকে চোখ সরিয়ে আদি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তো কিছু না, ভাবিকে বলে ভাত রেডি করতে, ক্ষুধা পেয়েছে অনেক। মেহেরিকা খেয়াল করে আদির হাতে অনেকগুলো শপিং ব্যাগ। দুষ্টু হেসে দিয়ে বলে সে, কাজে গিয়েছো নাকি শপিং করতে? না, আমার কি সমস্যা হবে? ফ্রেশ হয়ে এসো। ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে সকলে। আজ দিবাও খেতে এসেছে। মেহেরিকা খেয়াল করে তাকে দেখতে অনেকটা স্বাভাবিক লাগছে। বৌমা, আজ সর্ষে ইলিশটা এত মজা হয়েছে কি বলবো। দেখি আমাকে আরেকটু টুকরা দাও। মিলির দিকে তাকিয়ে কথাটি বললেন আমজাদ চৌধুরী। মৃদু হেসে মেহেরিকার দিকে তাকিয়ে মিলি বলল, যাও বাবাকে আর এক টুকরো মাছ দাও, তুমি তো রেঁধেছ। কথাটি শুনে উপস্থিত সকলে অবাক হয়ে যায়। মেহেরিকা এত ভালো রাঁধতে পারে জানা ছিল না কারো। মেহেরিকা মাছের বাটি হাতে নিয়ে এগিয়ে যায় আমজাদ চৌধুরীর পাশে। তাকে দেখে আমজাদ চৌধুরী বলেন, মাছ মাংস মানেই মজা, এসব আবার মজা হয় নাকি? বাটিটা রেখে যাও, আমি নিব। জি বাবা। সালেহা চৌধুরী হেসে আদির উদ্দেশ্যে বলেন, আমাদের এই ছেলের ভাগ্য কি করে এমন মেয়ে জুটল। কথাটি শুনে সকলে হেসে উঠলেও আদি ভ্রু কুঁচকে বলে, ল্যাপটপ মোবাইল সারাক্ষণ টিপার ক্ষমতা রাখিস? হ্যাঁ রে আরিফ, তোর ভাই অফিসে কাজ করছে তো নাকি ল্যাপটপ মোবাইল টিপাটিপিতে ব্যস্ত ছিল? সালেহা চৌধুরীর কথায় হো হো করে হেসে ওঠে সকলে। মেহেরিকার ভাবনায় অস্থির হয়ে আছে রাজীবের মন। রাতের খাবারও খায়নি সে, তবে কতটা সিগারেট শেষ করেছে তার নিজেরই অজানা। শুধু সিগারেট টানলেই হবে? পেটে আর কিছু পড়তে হবে না? সুপ্তির কথায় সিগারেট অ্যাস্ট্রেতে ফেলে রাজীব বলল, যখন তখন আমার রুমে এইভাবে আসবে না। এটা আমারও রুম হবে? ভ্রুজোড়া কুচকে রাজীব বলল, এটা মেহেরের রুম হবে। এখানে যা কিছু আছে সব তার। ওই যে বিছানা দেখছিস, ওটাই মেহেরের। আর পুরো আমিটার মেহেরের। আর আমার সব কিছু তার। সুপ্তি জানে কথা বাড়িয়ে লাভ নেই, আর শান্ত গলায় সে বলল, রাতের খাবার খেয়ে নিও, শরীর খারাপ করবে। আদিক্ষেতা। মেহেরিকাকে নিয়ে এবারের মানুষের আদিক্ষেতা সানিয়ার একেবারেই সহ্য হচ্ছে না। আজ খাবার টেবিলেও তাকে নিয়ে সবার আদিক্ষেতা দেখে সানিয়ার শরীরে জ্বালা দিয়ে উঠেছিল। মনে প্রাণে ভালোবেসেছিল সে আদিকে। ফলস্বরূপ কি পেয়েছে সে? ধোঁকা। তাহলে কি লাভ হলো নিজেকে পরিবর্তন করে? কোনো লাভ হয়নি। সে যেমন ছিল তাতেই ভালো ছিল। আবারও সে সেই পথেই পা বাড়াবে। তবে এদেরও ছাড়বে না। এত সহজে সানিয়া এদের শান্তিতে থাকতে দিতে পারে না। খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। নিজের মনে কথাগুলো বলে পায়চারি করতে থাকে সানিয়া। নিজের রুমে গিয়ে আদি দেখতে পায় মেহেরিকা বিছানা ঠিক করছে। দরজা বন্ধ করে আদি এগিয়ে যায় তার পাশে। মেহের। আদির ডাকে পেছনে ফিরে মেহেরিকা বলল, সোফার উপরে যে শপিং ব্যাগগুলো দেখছো সব তোমার। আমার মানে? তোমার জন্য কামিজ এনেছে কয়েকটা, সাথে ওড়না আর কি যেন বলে, ওই যে ঢোলা ঢোলা প্যান্ট লুঙ্গির মতো। প্লাজো? হুম। তুমি কেন এসব আনতে গেলে? তোমার শাড়ি পরতে কষ্ট হয় তাই। আর কোনো কথা না বলে মেহেরিকা সোফার পাশে গিয়ে খুলে খুলে দেখতে থাকে প্যাকেটগুলো। এক সেট কাপড় নিয়ে সে চলে যায় ওয়াশরুমের দিকে। আদি সোফার উপরে থাকা কাপড়গুলো গুছিয়ে মেহেরিকার জন্য যে ড্রয়ারটি দিয়েছিল তাতে রেখে দেয়। এই যে। পেছনে ফিরে কামিজ পরিহিত মেহেরিকাকে দেখে চমকে যায় আদি। এই মেয়েটা এমন কেন? যা পরে তাতেই মানায় তাতে। কি হলো? কেমন লাগছে আমায়? খুব ভালো। আমার সরি, তোমাকে এতগুলি ধন্যবাদ। আমার আসলেই দরকার ছিল এসবের, বিশেষ করে মানে ঢোলা প্যান্টের।
মেহেরিকার কথা শুনে উচ্চশব্দে হেসে ওঠে আদি। তার সাথে হেসে ওঠে মেহেরিকাও। ঘড়িতে সময় রাত 2টা। আদির চোখে ঘুম নেই। আজ সারাদিন মেহেরিকার কথা তার অনেক বেশি মনে পড়েছিল। কিন্তু কেন? কয়েকদিনের পরিচিত মেয়েটির জন্য কেন তার মন এত অস্থির হয়ে যায়? তার পাশে সারাক্ষণ কেন থাকতে ইচ্ছে হয়? কেন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে? এসব প্রশ্নের উত্তর কোথায় পাবে সে? নানান রকম ভাবনায় অস্থির হয়ে আছে আদির মন। আজ রাতে আর ঘুম হবে না তার। তবে হ্যাঁ, প্রশ্নগুলোর উত্তর রাত জেগে খুঁজে বের করা যেতেই পারে। আপন মনে কথাগুলো বলে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ে আদি। চোখ মেহেরিকার দিকে যেতেই চমকে যায় সে। একেবারে গুটিসুটি হয়ে বেঘুরে ঘুমোচ্ছে মেহেরিকা। ড্রিমলাইটের আলোয় তাকে পরীর চেয়ে কম সুন্দর লাগছে না। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল আদি। পরনের জামা কাপড় একটিও ঠিকঠাক নেই মেহেরিকার। কিন্তু আদির চোখ যেখানে গিয়ে আটকে গিয়েছিল তা হলো মেহেরিকার পা। প্লাজোটা হাঁটুর উপরে উঠে যাওয়ায় মেহেরিকার ধবধবে সাদা পা আদির দৃষ্টি আকর্ষণ করেছিল। নজর সরিয়ে ফেললেও একটা ঘোর কাজ করেছে আদির মাঝে। খুব করে ছুঁয়ে দিয়ে ইচ্ছে করছে মেহেরিকাকে, যেটা একেবারে অসম্ভব নয়। লম্বা একটা দম ফেলে মেহেরিকার দিকে ধীর পায়ে এগিয়ে যায় আদি। মেহেরিকার পায়ের পাশে পড়ে থাকা চাদরটা নিয়ে তার শরীর ঢেকে দিয়ে বারান্দার দিকে চলে যায় আদি। নিজের ওপর রাগ হচ্ছে তার। মেহেরিকাকে নিয়ে এসব ভাবা তার উচিত হয়নি, একদমই হয়নি। কিন্তু তার ভাবনায় শুধু মেহেরিকা চলে আসে। এটা কি হচ্ছে তার সাথে? কেন হচ্ছে? সে কি মেহেরিকাকে ভালোবেসে ফেলেছে? আজ রাত জেগে এর উত্তর বের করতেই হবে। আপন মনে কথাগুলো বলে বারান্দায় পা জারি করতে থাকে আদি। সকাল 8টা। আদি অফিসের উদ্দেশ্যে বেরোনোর সময় সালেহা চৌধুরী বলেন, এই যে আজ অফিসে যাওয়া লাগবে না। অবাক চোখে তাকিয়ে আদি প্রশ্ন করে, কেন? আজ বৌমাকে নিয়ে বেড়াতে যাবি। মানে? মানে তোর বউকে নিয়ে ঘুরতে যাবি। আদির সাথে বাইরে বেরোনোর কোনো ইচ্ছে মেহেরিকার নেই, তাই মৃদু হেসে সে বলল, থাক না মা, ও সবেমাত্র অফিসে কাজে হাত লাগালো, আরেকদিন না হয় যাওয়া যাবে। মেহেরিকার কথায় গুরুত্ব না দিয়ে সালেহা চৌধুরী ছেলের উদ্দেশ্যে বললেন, নিবি না? এই সুযোগ কি হাতছাড়া করা যায়? অবশ্যই না। মুস্কি হাসি দিয়ে আদি বলল, নিব। আরিফ আসলে জানিয়ে দিস তুই অফিস যাবি না। আমি রুমে গেলাম এখন। আচ্ছা। ফোন বেজে চলেছে দিবার। ইচ্ছে না থাকা সত্ত্বেও রিসিভ করে বলে, হ্যালো। কেমন আছো দিবা? ভালো। রেগে আছো তোমার পিকুর উপর? না। জানি জানি রেগে আছো, তবে এখন সব রাগ চলে যাবে তোমার। হুম। আমি বাসায় তোমার কথা বলেছি। কি? আরে আমার বাসায় তোমার কথা বলেছি। আমারা বলেছেন তোমাদের বাসায় যাবেন বিয়ের প্রস্তাব নিয়ে। কি বলছো তুমি? সত্যি? হুম হুম, সত্যি। ফোন রেখে দিবা ছুটে যায় মেহেরিকার কাছে। সোজা তার রুমে ঢুকতেই দেখতে পায় মেহেরিকা সোফার উপর বসে বই পড়ছে। দিবা দ্রুত বেগে তার পাশে গিয়ে বসতে বসতে বলে, ভাবি? বই পড়ে মগ্ন ছিল বলে সে একেবারেই দিবার উপস্থিতি টের পায়নি। দিবার ডাকে হাত থেকে বইটা তার পাশে রেখে বলল, বাহ, আজ দিবামণিকে এত খুশি খুশি লাগছে যে, ব্যাপারটা কি? আমার বাপ কি বলেছে জানো ভাবি? কি বলেছে? ও পরিবার নিয়ে আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। কি বলো? ভাবি, এটা তো খুব ভালো কথা। কিন্তু কি? আমার আমার বাসার জন্য ভয় করছে। যোগ্য হলে ভয়ের কি আছে? ভয় পাওয়ার তো কিছু নেই। তুমি আমার পাশে থাকবে তো ভাবি? থাকবো। তা তোমার বয়ফ্রেন্ডের নাম কি? ওর নাম? ননদ ভাবি মিলে কিসের কথা হচ্ছে? সালেহা চৌধুরীকে রুমের ভেতর আসতে দেখে দিবা চুপ হয়ে যায়। মেহেরিকা দাঁড়িয়ে সালেহা চৌধুরীর উদ্দেশ্যে বলে, মা আসুন। তিনি এগিয়ে এসে বিছানার উপর বসতে বসতে বলেন, বসো, তুমি বসো। বসে বলো কি নিয়ে কথা হচ্ছিল তোমাদের? দিবা দুষ্ট একটা হাসি দিয়ে বলল, ইস, তোমাকে বলা যাবে না, এসব আমাদের কথা। আচ্ছা তাই? তাই। তাহলে এখন রুম থেকে যা। কেন? এখন আমার কথা আছে মেহেরিকার সাথে। আমি থাকলে কি অসুবিধা? অনেক বেশি অসুবিধা, যা তো এখন। আর কথা না বাড়িয়ে দিবা হেসে চলে যায়। মেহেরিকা মৃদু হেসে বলল, কি বলবেন মা?
তোমার বাড়ি ঈদগাহ এর কোন জায়গায়? প্রশ্নটি শুনে মেহেরিকার বুকটা ধুকধুক করে উঠলেও সঠিক জবাব দিয়ে বলে সে। মেহের ঘোনা। বাড়ির নাম? জসিম আহমেদের বাড়ি। কার নাম এটা? জি, আমার বড় আব্বুর, মানে দাদার বাবার। ও আচ্ছা। কিছুক্ষণ নীরব থেকে ছলো ছলো দৃষ্টিতে সালেহা চৌধুরীর দিকে তাকিয়ে মেহেরিকা বলল, আমার বাসায় জানাবেন না প্লিজ, আমি এখানে আছি। আমি তাদের কারোর সাথে যোগাযোগ করতে চাই না। অবাক দৃষ্টিতে তাকিয়ে সালেহা চৌধুরী প্রশ্ন করেন, কিন্তু কেন? সে অনেক কাহিনী। আপনাদের বাসার কোনায় আমায় একটু জায়গা দিন মা। আমি ওখানে ফিরে যেতে চাই না। ওরা আমায় খুঁজে পাক, এটাও আমি চাই না। মেহেরিকার অশ্রুসিক্ত নয়নের দিকে তাকিয়ে বুকটা ধুক করে ওঠে সালেহা চৌধুরীর। মেহেরিকার পাশে গিয়ে বসে তিনি বললেন, তুমি যা বলো তাই হবে, বিনিময়ে একটা কথা রাখতে হবে। কি? আমার ছেলেটাকে অনেক সুখে রাখতে হবে তোমায়। সালেহা চৌধুরীর কথা শুনে তাকে খুশিতে জড়িয়ে ধরে মেহেরিকা। এদিকে তাদের কথোপকথন দরজার আড়ালে দাঁড়িয়ে শুনে নেয় সানিয়া। এতদিন পর সে একটা দারুণ সুযোগ পেয়েছে। মেহেরিকা তার বাসায় যোগাযোগ করতে চাইছে না, মানে নিশ্চয়ই বড় ধরনের ঘাবলা রয়েছে। তার বাসায় সবটা জানিয়ে দিতে হবে মেহেরিকার সম্পর্কে। তারা জানার পর হয়তো মেহেরিকাকে এখান থেকে নিয়ে যাবে। আর একবার মেহেরিকা বিদায় হলে সানিয়া হবে আদির। নিজের মনে কথাগুলো ভেবে দুষ্টু একটা হাসি দেয় সানিয়া। সাদা রঙের একটা কামিজের সাথে লাল ওড়না আর প্লাজো পরে তৈরি হয়েছে মেহেরিকা। ড্রয়িং রুমে এগিয়ে যেতেই উপস্থিত সকলে তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। মিলি দুষ্টু একটা হাসি দিয়ে বলল, বাহ মেহেরিকা, তোমাকে আরও কয়েকবার বিয়ে দেওয়া যাবে। মিলির কথায় মেহেরিকা হাসলেও সালেহা চৌধুরী বললেন, কি আজব কথাবার্তা! আমার ছেলের বউকে কেন আবার বিয়ে দিতে হবে? না মানে। চুপই থাকো তুমি। সালেহা চৌধুরী আদির দিকে তাকিয়ে বলেন, দেখিস ওকে একদম বিরক্ত করবি না, হাত ধরে রাখবি সবসময়। বাধ্য ছেলের মতো আদি জবাব দেয়, আচ্ছা। ড্রাইভার গাড়ি চালাবে, তুই ওকে নিয়ে পেছনের সিটে এই বসবি। এ পর্যায়ে আবার মুখ খুলে মিলি হাসতে হাসতেই বলে সে, কি যে বলেন না মা, প্রেম করে বিয়ে করেছে ওরা। আপনি না বললেও মেহেরিকার সঙ্গ ছাড়বে না আদি, সে তো এমনিতে বউ পাগল। মুস্কি হেসে সালেহা চৌধুরী বলেন, এটা অবশ্যই ঠিক। তা আদি, তোরা কোথায় যাবি ঠিক করেছিস? হিমছড়ি। হিমছড়ি? আমার অনেক বেশি ভালো লাগে। আমায় নিবে তোমাদের সাথে? হঠাৎ ড্রয়িং রুমে প্রবেশ করে সানিয়া। এমন একটা বেহায়ার মতো আবদার করে বসায় সালেহা চৌধুরীর মেজাজ উঠে যায় শব্দমে। গম্ভীর গলায় তিনি বলেন, না, তোকে নিবে না, ওরা স্বামী স্ত্রী যাচ্ছে, তুই কি করবি? আমি না হয় দিবাকে রাখি, দিবার সাথে থাকবো আমি। তুই দিবাকে নিয়ে আর কোথাও যেতে পারিস, কিন্তু হিমছড়ি যাওয়ার কথা আজ ভুলে যা। সালেহা চৌধুরী আদির উদ্দেশ্যে বললেন, তোরা আয় বাবা, এখন যাবে না তুমি? বারান্দায় বসে মেহেরিকার ভাবনায় মগ্ন ছিল রাজীবের মন। মেয়েটা কোথায় আছে, কি করছে ভেবে ভেবে চিন্তায় মাথাটা ব্যথা শুরু করেছে তার। সুপ্তির করা প্রশ্নে তার চিন্তায় ছেদ পড়ল। ইজি চেয়ারের উপর খানিকটা নড়ে চড়ে বসে সে বলল, কোথায় যাব? চট্টগ্রাম। কেন? তোমার চাকরি করব না? এত ভালো চাকরি সহজে আর পাবে না তুমি। সত্যি যা তো এখান থেকে, যখন তো করে এসে প্যান পেনে শুরু করিস না, ভালো লাগে না আমার। কি ভালো লাগে? তুই জানিস আমার কি ভালো লাগে? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে? ওই মেহেরিকার জন্য নিজের ক্ষতি করতে বসেছো তুমি। সুপ্তির দিকে তাকিয়ে শান্ত গলায় রাজীব বলল, দুনিয়াতে ছেলের অভাব পড়েছে? তুই কেন আমার জন্য কষ্ট পাচ্ছিস? রাজীবের মুখে এমন কথা শুনে থমকে যায় সুপ্তি। এর জবাব তার জানা নেই, তাই আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ে সে রাজীবের রুম থেকে। হিমছড়ি পর্যটক এলাকায় টিকিট কেটে ভেতরে প্রবেশ করে আদি ও মেহেরিকা। মেহেরিকাকে চারপাশে চোখ বোলাতে দেখে আদি বলে উঠল, আগে কখনো আসোনি এখানে? না। কি বলো? হুম। নিতে গিয়েছ? না। আজ নিয়ে যাবো তোমায়, বেশি না, এখান থেকে 5 কিলোমিটার দূরে। হুম। আদির সাথে মেহেরিকা সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় উপরে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি রয়েছে। মনে মনে মেহেরিকা সেগুলো গুনতে শুরু করে। কি হলো, চলো।
এতগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠার কি দরকার? আর উপরে না গেলে বাকি সব কিভাবে দেখবে তুমি? কিন্তু আসো, কোলে তুলে নেই তোমায়। না, দরকার নেই, আমি পারবো। আদির সাথে উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে মেহেরিকা, কিন্তু কিছু দূর উঠেই হাঁপিয়ে পড়ে সে। কষ্ট হচ্ছে মেহের? কতটা সিঁড়ি এখানে? প্রায় 2 শতাধিক। কি? কোলে নেই তোমায়? আমি কি বাচ্চা? তুমি তো বুড়িও না, নিতেই পারি। আসছে মহাবীর, কোলে নিবে আমায়। তোমার কি মনে হয় আমি পারবো না? তাই মনে হয়। নিজেকে পড়বা, আমাকেও ফেলবা। কথাটি বলে মেহেরিকা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এদিকে পেছন থেকে আদিয়াত বলে ওঠে, একবার কোলে নিয়ে প্রমাণ করতে দাওই না আমি পারি কি না পারি। তোমার ছেলের অফিস একদিনেই শেষ। আমজাদ চৌধুরীর প্রশ্নে মুচকি হেসে সালেহা চৌধুরী বলেন, যাওয়া যখন শুরু করেছে নিয়মিত যাবে সে। তবে যার জন্য এত উন্নতি তাকে উপহার দেওয়ার প্রয়োজন কি? তাছাড়া সামান্য ঘুরতেই পাঠিয়েছি, আমরা ওদের হানিমুনে পাঠানো উচিত ছিল। স্ত্রীর কথা শুনে বিরক্ত মুখে আমজাদ চৌধুরী বলেন, যেভাবে কথা বলছো যেন সব স্বাভাবিকভাবে হচ্ছে। অস্বাভাবিক এর কিছুই নেই তো। আচ্ছা তাই? তা ওই মেয়ের বাড়ি কোথায় জিজ্ঞাসা করছো না? করেছি, কিন্তু তোমায় বলবো না। কেন? সে চায় না এখন তার বাসায় কেউ কিছু জানুক। সালেহা, মেয়েটা ছেলে মানুষই করছি, তার সাথে তুমিও যোগ দিও না। এত কিছু আমি জানি না। যেদিন মেহেরিকে আমায় বলবে সেই দিনই বলবো আমি। দুপুরের খাবার শেষে ইনানি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হয়েছে আদি আর মেহেরিকা। গাড়িতে বসে আছে তারা, কিন্তু দুজনেই নিশ্চুপ। নীরবতা ভেঙে আদি বলে ওঠে, ভালো লেগেছে তোমার? অনেক। কি বেশি ভালো লেগেছে? পাহাড়, ঝর্ণা, জলপ্রপাত সবই ভালো লেগেছে। এখানের প্রধান পর্যটন আকর্ষণ কোনটি জানো? না। জলপ্রপাত। যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য আরও সময় ঝর্ণার পানি থাকে না বা শুষ্ক থাকে, তবু প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের অনন্য এক আকর্ষণ। সিঁড়ি বেয়ে উঠতে নামতে কষ্ট হয়েছে, তাই না? হয়েছিল, তবে ওঠার পর পাহাড়ের চূড়া থেকে কক্সবাজার পুরো সমুদ্র সৈকতটা দেখে নিমিষেই সব ক্লান্তি, কষ্ট সব চলে গিয়েছিল। দুর্লভ সেই দৃশ্য। আদি মনে মনে বলতে থাকে, আসলে দুর্লভ, মনোমুগ্ধকর দৃশ্য। তুমি পরিবেশ উপভোগ করছিলে আর আমি তোমার খুশি। সিঁড়ি বেয়ে উঠে ক্লান্তি ভারাক্রান্ত মুখ নিয়ে চারপাশটা দেখে যখন তোমার মুখটা উজ্জ্বল হয়ে গিয়েছিল, তখন তোমার প্রকৃতির রানীর মতোই লেগেছিল। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম তোমার দিকে, কিন্তু তুমি তা খেয়ালই করনি। প্রকৃতির প্রেমে পড়তে ব্যস্ত ছিল তুমি, আর আমি ব্যস্ত ছিলাম তোমার প্রেমে পড়তে। পড়েছি, আমি প্রেমে পড়েছি, তোমার প্রেমে পড়েছি মেহের। ভালোবেসে আগলে রাখবো তোমায়, যেতে দিব না কোথাও। দিবার রুমে প্রবেশ করে সানিয়া দেখতে পায় সে কানে হেডফোন গুঁজে গান শুনছে বিছানার উপর হয়ে শুয়ে। সানিয়া তার দিকে এগিয়ে গিয়ে কান থেকে হেডফোন সরিয়ে বলল, ওই দিবা। সানিয়ার এমন কাণ্ডে চমকে যায় দিবা। শোয়া থেকে বসতে বসতে বলল, কি হয়েছে আপু? চল না আমরাও যাই হিমছড়ি। এই সময়ে? আমার না অনেক ভালো লাগে হিমছড়ি। ছোট ভাইয়ারা এখন হিমছড়ি আছে বলে তোমার মনে হয়? হয়তো আর কোথাও গিয়েছে ওখান থেকে। একটা ফোন করে দেখ কোথায় গিয়েছে, আমরা গিয়ে ওদের সারপ্রাইজ দেই। কিন্তু তুমি তো হিমছড়ি যেতে চাইছো। নিজের কথায় নিজেই আটকে যায় সানিয়া। আমতা আমতা করে বলে, না মানে আসলে। থাক আপি, আমি বুঝতে পেরেছি কেন যেতে চাইছো তুমি, কিন্তু আমি যাব না। স্বামী স্ত্রী ওরা, কি দরকার ওদের বিরক্ত করে? আর একদিন না হয় সবাই মিলে যাওয়া যাবে কোথাও, ঠিক আছে? সমুদ্রের কাছাকাছি গিয়ে পাজোরা ভিজিয়ে চলেছে মেহেরিকা। তার পাশে গিয়ে আদি বলে ওঠে, ভালো লাগছে? লাগছে। এখানে দেখছি প্রবাল পাথরের ছড়াছড়ি। অনেকটা সেন্ট মার্টিনের মতো। কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এখানে বড় বড় ঢেউ আসছে পড়ে না। সৈকতে অনেকটাই শান্ত প্রকৃতির সৈকতে এখানে। জ্বরের সময় এলে প্রবল পাথরে দেখা পাওয়া যেত না। ভাটার সময়ই কেবলমাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে ওঠে এই পাথর। আদির কথার পিঠে কোনো কথা না বলে মেহেরিকা আচমকা দৌড়াতে শুরু করে। আদিও তার পিছে ছুটতে ছুটতে বলে, এই মেহের, ছুটছ কেন?
আমার কি যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আদি দ্রুত বেগে মেহেরিকার পাশে গিয়ে তার হাত চেপে নিজের কাছে টেনে এনে তার কোমর চেপে বলে, এরকম তিনে পিনে করছে কেন? এমনিতে হাঁটো, লাফালাফি না। কেন? ভাটার সময় কেবলমাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে ওঠে প্রবাল পাথর। প্রবাল পাথরে লেগে থাকে ধারালো শামুক, ঝিনুক। তাই এখানে বেশি লাফালাফি করা বিপজ্জনক, সেজন্য লাফালাফি নয়, বুঝছো? আদির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মেহেরিকা বলল, বুঝেছি। মেহেরিকা সামনের দিকে এক পা বাড়াতেই আদি তার হাত ধরে বলল, মা কিন্তু বলেছেন সবসময় তোমার হাত ধরে রাখতে। এতক্ষণ মনে ছিল না, তাই ছাড় পেয়েছ। এখন আর ছাড়ছি না। কেন যেন মেহেরিকা নিজের হাত আদির কাছ থেকে সরাতে চেষ্টা করল না। আদির হাত ধরেই তার উপভোগ করতে ইচ্ছে করছে প্রকৃতির এই অপরূপ দৃশ্য। মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে, আজ আমার সাথে সূর্যাস্তটা উপভোগ করবে। পরন্ত বিকেলের শান্ত সাগর তোমার সামনে তুলে ধরবে তার বিশালতা। ভিড়ের মাঝে গিয়ে আদি জিজ্ঞাসা করল,